আমাকে পছন্দ হয় তোমার? পছন্দ না হওয়ার কি আছে? আপনি আমার ভাবি, আপনাকে আমার আবার পছন্দ হবে না কেন? আমি তোমাকে এই কথা বলি নাই, বলছি মন থেকে আমাকে তুমি পছন্দ করো নাকি? কি সব যে কথা বলেন না ভাবি আপনি। আপনি আমাকে এখানে কি জন্য ডেকেছেন তাই বলেন। কি পছন্দ আর অপছন্দের কথা বলছেন? ভাবি আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে বলল, আমাকে তুমি বিয়ে করবে? ভাবির কথা শুনে আমি হাসি দিয়ে বললাম, আরে ভাবি, আপনি আর মজা করতে সময় পান নাই? আমার চোখের দিকে একবার তাকিয়ে দেখো তো, আমি কি সুন্দর না? আপনি আমার বড় বোনের মতো, আপনাকে আমি সম্মান করি। আর হ্যাঁ, আমার কাছে আপনি অবশ্যই সুন্দর। সুন্দর যে হতো তাহলে আমাকে বিয়ে করতে চাও না কেন? মাথা খারাপ হয়ে গেছে ভাবি আপনার? তোমার কি মনে হয় আমি এতটাই বোকা? বুঝলাম না ভাবি আপনার কথা। আমার চোখের দিকে একবার তাকাও তো। ভাবির কথা মতো আমি ভাবির চোখের দিকে তাকাতেই ভাবি আমার সামনে এসে আমার গালে জোরে জোরে দূরে চড় দিয়ে দিল। আমি চড় খেয়ে ভাবির দিকে বোকার মতো তাকিয়েছি। কথা বলার মতো ভাষা আমি হারিয়ে ফেলেছি। যেই ভাবি আমাকে কোনোদিন বকা পর্যন্ত দেয় নাই, আজকে তিনি আমাকে চড় দিতে পারলেন। ভাবি এবার পিছন থেকে ফোনটা বের করে হাসতে হাসতে বলল, এই সব কিছু একটা নাটক ছিল। এখানে তুই তো আমার চোখের দিকে তাকিয়েছিলি। আমি কি করব জানিস? এটাকে এমন ভাবে এডিট করব যেন এটা দেখে মনে হয় তুই নিজে আমাকে বিয়ের প্রস্তাব দিছস। আমি বোকার মতো ভাবির দিকে তাকিয়ে বললাম, এটা আপনি করতে পারলেন ভাবি? আমি পারি না এমন কোনো জিনিস নেই। আপনি আমার কাছে কি চান? তুই তোর ভাইয়ের সামনে বলবি, ভাইয়া আমি ভাবিকে বিয়ে করতে চাই। আপনার মাথা খারাপ হয়ে গেছে ভাবি? এসব কথা যদি আমি ভাইয়াকে বলি তাহলে ভাইয়া আমাকে কেটে টুকরো টুকরো করে দেবে। তোর ভাই তোরে কি করবে না করবে সেটা তোর ব্যাপার, আমাকে বলছিস কেন এ বিষয়ে? আমি তোরা যেটা বলতে বলেছি তুই সেটাই করবি। আমি পারবো না এই কাজ করতে, আমার দ্বারা এই কাজ হবে না। যদি বলতে না পারিস আমি ভিডিও এডিট করে তোর ভাইকে দেখিয়ে দিব। আর এটাও বলে দিব তুই আমাকে প্রতিনিয়ত বিয়ের প্রস্তাবের লোভ দেখিয়ে আমার শরীরে হাত দিতে চাস। এমনটা করে আপনি কি পাবেন ভাবি? অনেক কিছু পাবো। তুই যদি এই বাসা থেকে চলে যাস আমি অনেক কিছু হব। সারাদিন তো বাসায় বসে বসে গেমস খেলিস, আর এদিকে আমার হাজব্যান্ড সারাদিন অফিস করে, আমার হাজব্যান্ড কাজ করবে আর তুই বসে বসে খাবি, এটা তো হতে পারি না। তুই এখন তোর রাস্তা দেখ। আমি এবার মাথা নিচু করে বললাম, ঠিক আছে ভাবি, আমি চলে যাব। আপনাকে কিছু আর করতে হবে না। ভাইয়াও জানবে না যে আমি চলে গেছি। তাই সব বলবেন না প্লিজ ভাবি। তুই কি আমাকে বোকা পেলি? তুই বললি আর আমি বিশ্বাস করে নিব? এখন যদিও তুই পালিয়ে যাস, 2 দিন পর তোর ভাই তোরা দেখে আবার ফিরে আনবে না এর গ্যারান্টি কে? ভাই বলে কথা। কিন্তু তুই কি চাস আমি তোর সাথে আরো যখনও কিছু করি, যার কারণে তোর ভাই তোর নিজের হাতে মেরেও ফেলতে পারে? এই জন্য আমি যা বললাম তাই কর। জানেন ভাবি, এই পৃথিবীতে আমার এই বড় ভাই ছাড়া কেউ নাই। গ্রামের বাড়ি রেখে এখানে ভাইয়ের কাছে পড়ে আছি। আর আমি তো নিজের টাকায় চলি। আমি নিজে কোচিং পড়াই, আর সেই টাকা দিয়েই চলি। রুমে থাকার টাকাও আমি দেই। আপনাদের তো আমি কোনো প্রকার বিরক্ত করি না। আর জানেন ভাবি, বিশেষ করে আপনাকে আমি বড় বোনের মতো দেখি। আর আপনি যে আমার সাথে এমন কিছু করবেন আমি বুঝতেও পারি নাই। মা বাবা মারা যাওয়ার পর আমার এই বড় ভাই ছাড়া কেউ নাই। ওর কাছে আমাকে খারাপ বানাতে চান? এটা করবেন না ভাবি প্লিজ। এছাড়া আমাকে যে কোনো প্রকার শাস্তি দেন আমি মেনে নেব, তাও এটা করতে বলবেন না। তোর এসব নীতিমান কথা আমার সামনে বলবি না, আমি সব কথা শুনিই না। আজকে রাতে তোর ভাই বাসার আসলেই তুই এই কথা বলবি। চিন্তা করবি না, তোর একবারও মারবে না, আমি আছি না। এখন যা দেখ, যদি টেবিলে কিছু খাবার রাখা থাকে তাহলে সেগুলো খেয়ে নিস, না হলে বাইরের থেকে খাবার আনিয়ে খেয়ে নিবি। এই কথা বলেই ভাবি চলে গেলেন। আমি ধপ করে বিছানার উপর বসে গেলাম। যেই ভাবিকে আমি এতটা সম্মান করি, আর আজকে তিনি আমার সাথে এমনটা করতে পারলেন, মনটাকে কোনোভাবেই বোঝাতে পারছি না। চোখ বেয়ে ছোট ছোট পানির ফোঁটা পড়ছে। এই পৃথিবীতে গরিবের কোনো দাম নেই। ছোট থাকতেই শুনেছি বাবা নিজে আত্মহত্যা করছে, আর আম্মু কয়েকদিন পরে উপরে চলে গেছে। আর এরপর থেকেই আমি আমার বড় ভাইয়ের কাছে থাকি। এতদিন ভাবির ব্যবহার ঠিকই ছিল, কিন্তু হঠাৎ করে কেন এমন হলো বলতে পারি না। তবে ভাবিকে আমি অনেক ভালোবাসি। তাকে সবসময় আমি আমার বড় বোনের নজরে দেখতাম। আর আজকে তিনি আমার উপর যেই মিথ্যা চাপিয়ে দিল, ভাবতেই শরীর শিউরে ওঠে। ওই কথায় আছে না, বাবা মা হলো বট গাছের মতো, যদি উপরে বট গাছটাই না থাকে তাহলে ছায়া দেওয়ার মতো কেউ থাকে না। তবে এই জীবন নিয়ে আমার আর আফসোস নাই। ধীরে ধীরে চোখ বন্ধ করে ঘুমিয়ে গেলাম। ঘুম ভাঙলো ভাবির ডাকে। ঘুম ভাঙতেই ভাবি আমাকে বলল, সবকিছু গুছিয়ে রেডি হয়ে যা, তোর ভাই টেবিলে খাবার খেতে বসেছে, যা গিয়ে এই সব কিছু বল। আর আমার কথা না শুনলে কি করব জানিস তো? ভাবি প্লিজ। তুই কি চাস আমি দরজা বন্ধ করে অন্য কিছু করি? আমি চুপচাপ মাথা নিচু করে বিছানা থেকে উঠে গেলাম। ভাবিকে এখন আমি যত কিছুই বলি না কেন তিনি বুঝবেন না। দরজা দিয়ে বের হয়ে সামনে চলে গেলাম। ওই তো ভাইয়া টেবিলে বসে খাবার খাচ্ছে। ভাইয়া আমাকে দেখেই ডাক দিয়ে বলল,
কিরে, আজকে তুই নাকি আমাকে রেখে খাবার খেয়ে ফেললি? প্রতিদিন তো একসাথেই খাই, আজকে আবার তোর কি হলো? আমি পিছনে ফিরে ভাবির দিকে তাকালাম। ভাবি ছোট করে একটা হাসি দিল। আমি এখন সব কিছুই বুঝে গেছি। ভাবি হয়তো ভাইয়াকে মিথ্যে কথা বলছে। আমি চুপচাপ গিয়ে ভাইয়ার পাশের চেয়ারে বসলাম। ভাইয়া আমার দিকে তাকিয়ে বলল, কিরে, তোর মুখটা এমন শুকানো শুকানো লাগছে কেন? মনে হচ্ছে তো এখনো কিছু খাস নাই। ভাইয়ার কথা শুনে আমি হাসি দিয়ে বললাম, আরে ভাইয়া খেয়েছি, তোর সাথে আমার কিছু কথা ছিল ভাইয়া। হুম, বল, কি বলবি? আমি আরেকবার পিছনে ফিরে ভাবির দিকে তাকালাম। ভাবি আমাকে মোবাইল দেখে ইশারা করে বলল, সব কিছু তো আছে বলে দে, নাহলে আমি আমার ফোনের সব কিছু দেখিয়ে দিব। আর তুই তো জানিস আমি কি কি করতে পারি। আজকে আর বাঁচার মতো রাস্তা নেই। আমি ভাইয়াকে অনেক ভালোবাসি। তবে ভাইয়া এই কথা শোনার পর আমাকে হয়তো জীবিত রাখবে না। তবে সম্মান যাওয়ার আগে যদি এটা বলি তাও ভালো। এখন যদি ভাইয়াকে কিছু না বলি তাহলে ভাবিকে যে আমি গায়ে হাত দিয়েছি এটা ভাবি শিওর বলে দেবে। মিথ্যে কথা বলতে ভাবি খুব পারে। তবে আমার ভাইয়া মারাত্মক রাগী মানুষ। কিরে লাদেন, তুই কি বলবি বল তাড়াতাড়ি। আমি এবার ভয়ে ভয়ে বলে দিলাম, ভাইয়া আমি ভাবিকে বিয়ে করতে চাই। ভাইয়া খাবার রেখে আমার দিকে বড় বড় চোখে একবার তাকিয়ে মুখটা গম্ভীর করে বলল, যেটা আমার পছন্দ না তেমন কিছু আর পরে বলবি না, এমন মজা আমি পছন্দ করি না। আমি এখন কি বলবো ভাবতে পারছি না। ভাবি আমার সামনে এসে ফোনটা আমার সামনে রেখে ভাইয়াকে বলল, তোমাকে কিছু ভিডিও দেখানোর আছে আমার। ভাবি কিছু বলার আগেই আমি দাঁড়িয়ে বলে দিলাম, সত্যি ভাইয়া ভাবিকে আমি অনেক পছন্দ করে ফেলছি। আর আমি সিরিয়াস হয়েই বলছি, ভাবিকে আমি বিয়ে করতে চাই। এতদিন তোর ভয়ে কিছু বলি নাই, কিন্তু আজকে তোর সব কিছুই বলে দিলাম। আমি এমনভাবে এই কথাগুলো বলেছি যেন ভাইয়া বিশ্বাস করে। ভাইয়া আমার কথা শুনে দাঁড়িয়ে নিচ থেকে চেয়ারে হাত দিয়ে আমার মাথা বরাবর বসিয়ে দিল। ভাবি তাড়াতাড়ি ভাইয়াকে জোরে ধরে বলল, কি করছো তুমি? ও ছোট মানুষ, এখন এত কিছু বোঝে না। ভাইয়া জোরে চিৎকার দিয়ে বলল, দুধ কলা দিয়ে আমি নিজে কালসাপ পোষণ করছি, যে আমার খেয়ে আমার সবকিছু পরে আমার বউয়ের দিকেই নজর দেয়। আজকের পর থেকে তোরে আমি আর এই বাসায় দেখতে চাই না। ভাবছিলাম মা বাবা কেউ নেই, তোরে এখানেই রাখি, কিন্তু তুই, আজকের পর থেকে তোরে যেন এই বাসায় আর না দেখি। তুই যেখানে ইচ্ছা সেখানে চলে যা আমার সামন থেকে। ভাবি ভাইয়াকে বলল, আমাদের ছাড়া ওরা আছে কে? কোথায় যাবে বেচারা? ভাইয়া এবার ভাবিকে নিয়েই আমার বুকে লাথি মেরে বলল, তোরে এখান থেকে যেতে বলছি না? আমি মাটি থেকে উঠে রুমে চলে গেলাম। কপাল বেয়ে রক্ত নিচে গড়িয়ে পড়ছে। মনে হচ্ছে মাথার অনেকটাই জায়গা ফেটে গেছে। বিছানার উপর থেকে ব্যাগটা কাঁধে নিয়ে রুম থেকে বের হলাম। সবকিছু আগে রেডি করে রাখছিলাম। ভাবি ভাইয়াকে কি কি বলে বোঝাচ্ছে দেখা যাচ্ছে। তবে ভাবি যে এত নাটক করতে পারে আজকে তাকে না দেখলে বিশ্বাস হতো না। আমি দরজার কাছে যেতেই ভাবি আমাকে ডাক দিয়ে বলল, লাদেন, একটু দাঁড়াও। আমি দাঁড়িয়ে ভাবিকে বললাম, আর কি নাটক করতে আপনার বাকি আছে? যদি থাকে তাহলে বলেন, আমি সেটাও করে দেবো। ভাবি আমার হাতে কিছু টাকা দিয়ে বলল, এগুলো রাখ, আর আমাদের বাসায় কখনো আসবি না। এখন থেকে শান্তিতে থাকতে পারবো আমি। এবার ভাবি একটু জোরে ভাইকে শুনিয়ে বলল, লাদেন, তোমার ভাই তার রাগে এসব করেছে। কিছুদিন ওর রাগটা একটু কমুক, তারপর আবার চলে আসবে, ঠিক আছে? এই কথা বলে ভাবি আমাকে দরজা থেকে ধাক্কা মেরে বের করে দরজা বন্ধ করে দিল। আজকে কেন জানি আত্মহত্যা করতে ইচ্ছে করছে। বলতে পারি না এমনটা কেন করতে ইচ্ছে করছে। কোনো অপরাধ না করেও আজকে আমি অপরাধী। এর নামই তো কপাল। ভাইয়া ভালোবেসে ভাবিকে বিয়ে করছেন, আর আমি যদি তার জিনিসের উপর নজর দিই তাহলে ও আমাকে ছেড়ে দেবে বুঝি। চোখের উপর থেকে হাত দিয়ে রক্তের দাগগুলো পরিষ্কার করলাম। এখান থেকে একটা হাসপাতালে চলে গেলাম। মাথায় ব্যান্ডেজ করে হাসপাতাল থেকে বের হলাম। পকেটে আছে মাত্র একটা 2 টাকার নোট। আমি মনে করেছিলাম হয়তো এখানে আর আসবো না, এজন্য ভাবি আমাকে অনেকগুলো টাকা দিয়েছে। কিন্তু না, একটা 5 টাকার নোট দিয়েছে, তাও এটা 2 খণ্ড, মানে একদম অচল। আমার টিউশনে অনেকগুলো টাকা ছিল, সেগুলো আনা হলো না। এখান থেকে সরাসরি রাতুলের বোনের বাসার সামনে চলে গেলাম। রাতুল হলো আমার ছোটোবেলার বেস্ট ফ্রেন্ড। ও গ্রামের বাড়িতে থাকে, খুব ভালো একটা ছেলে। রাতুলের বোনের বিয়ে হয়েছে এখানেই। ভাইয়ের জন্য রাতুল ওর বোনকে শহরের এত বড় পরিবারে বিয়ে দিতে পারছে। আমি সরাসরি রাতুলের বোনের বাড়ির সামনে চলে গেলাম। এখানের আবহাওয়া অনেক নীরব। রাস্তার পাশে কয়েকটা কুকুর শুয়ে আছে। এর আগে কখনো রাতুলের বোনের বাড়িতে আসা হয় নাই। ওর বোনের যখন বিয়ে ছিল তখন আমার এসএসসি পরীক্ষা ছিল। গেটের সামনে একজন দারোয়ান দাঁড়িয়ে আছে। আমাকে দেখে দারোয়ান বলল, কি ব্যাপার, তুমি কে? তোমাকে তো চিনলাম না বাবা। আমি রাতুলের বোনের নাম বলে বললাম, আপনি একটু আপুকে ডেকে দেবেন, শুধু বলবেন আপনার ছোট ভাই লাদেন আসছে। দারোয়ান আচ্ছা বলে ভেতরে চলে গেল। কিছুক্ষণ পর রাতুলের বোন বাসা থেকে বের হয়ে আমাকে দেখে বলল, আরে লাদেন, তুই এখানে, তাও এই রাতে? কি মনে করে এতদিন আপুর বাসায় আসলি? তোর
ভাইয়ের বাসা আমাদের বাসা থেকে 10 টাকা ভাড়া, তাও আসা হয় না। আর আজকে এই রাতের বেলায়, তাও আবার কাঁধে ব্যাগ। ভুল করেছি বোন, তোর বাসায় এসে। আপু আমার হাত ধরে বলল, আরে রাগ করলি? আয় ভেতরে আয়। না রে আপু, বাসার ভিতরে যাব না, তোর কাছে একটা জিনিস চাইতে আসলাম, দিবি আপু? আরে ভাই, আমি তোর বড় বোন, তুই কিছু চাইবি আর আমি দিব না? তা কি হতে পারে বল? আগে ভেতরে আয়। বড় বিল্ডিং এর মানুষগুলো খুব খারাপ রে আপু, বাসার ভিতরে যাব না। কি হয়েছে তোর লাদেন? আপু, গ্রামের বাড়িতে যাওয়ার মতো টাকা নেই, কয়েকটা টাকা দিবি? এই কথাগুলো বলে মাথা নিচু করে দিলাম, চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। কখনো কোনোদিন টাকা কারো কাছ থেকে চেয়ে নেই নাই, আর আজকে আপু চুপচাপ দাঁড়িয়ে আছে, কোনো কথা বলছে না। এবার আমি চোখের পানি মুছে বললাম, আচ্ছা ঠিক আছে আপু, আমি যাই রে। আপু আমার হাত ধরে আমার দিকে তাকিয়ে বললো, তোরে কে মেরেছে আমাকে আগে এটা বল। আর আমি জানি তুই কোনো একটা বিপদে পড়তেছিস। তোর কি হয়েছে আমাকে বল। বলার মতো সময় নাই আপু, রাতের ট্রেনেই বাসে যেতে হবে। আজকে আমাদের বাসায় থাক, সকালে যাবি। হবে না রে আপু। কি হয়েছে এটা তো বলবি। প্লিজ আপু, এই বিষয়ে কোনো প্রশ্ন করিস না। ঠিক আছে, কিছু তো বলবি না? আমি রাতুলের কাছ থেকে সব কিছু জেনে নিব। ভেতরে আয়। না আপু। আচ্ছা ঠিক আছে, তুই এখানে কিছুক্ষণ দাঁড়া, আমি ভেতর থেকে আসছি। এই কথা বলে আপু ভেতরে চলে গেল। কিছুক্ষণ পর আপু ফিরে এসে আমার হাতে অনেকগুলো টাকা দিয়ে বলল, এগুলো তোর কাছে রাখ, দরকার ছাড়া খরচ করবি না। যদি আরও লাগে আমাকে কল দিস, ঠিক আছে? এতগুলো লাগবে না আপু। তোরে রাখতে বলছি না, রাখ। আর দেখে শুনে বাড়িতে যাবি, ঠিক আছে? কোনো সমস্যা হলে আমাকে কল দিস। আমি আচ্ছা বলে আপুর কাছ থেকে বিদায় নিয়ে স্টেশনে চলে গেলাম। এখন আমি আমার গ্রামের বাড়িতে যাব। গ্রামে আমাদের কিছুটা জায়গা আছে, সেখানেই দেখি যদি কোনো একটা ব্যবস্থা হয়ে ওঠে। ট্রেন আসতেই ট্রেনে উঠে গেলাম, হালকা চোখটা লাগতেই ঘুমিয়ে গেলাম। ঘুম থেকে উঠে দেখি আমি আমার গন্তব্যের জায়গায় এসে গেছি। আজকে অনেকদিন পর আমি আমার গ্রামের বাড়িতে আসছি, ভাবতেই কেমন যেন একটু আনন্দ আনন্দ লাগছে। ট্রেন থেকে নেমে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আর স্টেশন থেকে আমার বাসা এতটাও দূরে না। বাড়ির সামনে গিয়ে দেখি বাড়ির অবস্থা একদম কাহিল হয়ে গেছে। যাক, আগে গিয়ে সব কিছু হালকাভাবে পরিষ্কার করে নিই। বাসার ভিতরে ঢোকে কাঁধ থেকে ব্যাগটা রেখে সব কিছু পরিষ্কার করে দিলাম। পরিষ্কার করার শেষে ফোনটা বের করে রাতুলকে কল দিলাম। রাতুল ফোন রিসিভ করে বলল, হ্যাঁ বন্ধু, বল তোর কি খবর? আর এতদিন পর আমার কথা মনে পড়লো তোর? আরে এসব কথা এখন রাখ, তুই কোথায় এখন সেটা বল। আমি তো বাবার সাথে দোকান আছি। কেন, কোনো দরকার আছে কি? দরকার আছে দেখেই তো তোরে কল দিলাম। হুম, বল কি হয়েছে? আমাদের বাড়িতে আয় তো একটু। কি, তুই গ্রামের বাড়িতে কখন আসলি? আমাকে তো কিছু বললি না। আজকে রাতের ট্রেনে আসছি, এখন তুই আসবি কিনা তাই বল। তুই 1 মিনিট দ্বারা আমি 1 সেকেন্ডের ভিতরে চলে আসবো। এই কথা বলে রাতুল ফোন কেটে দিল। তবে আমি বলবো আর রাতুল আসবে না, এটা তো হতে পারে না। রাতুল আমার বাল্যকালের বন্ধু। আমার বাবা মা নাই তো কি হয়েছে, ওর বাবা মা আমাকে সবচেয়ে বেশি আদর করে। আমি আনমনে বসে বসে বাইরের পরিবেশ দেখতে লাগলাম। কিছুক্ষণ পর রাতুল চলে আসলো। রাতুল ভেতরে ঢুকেই বলল, কি রে, তুই মাথায় আঘাত পেলি কি করে? সে অনেক লম্বা কাহিনী রে। নে, বিরিয়ানি খেয়ে নে আগে। কাল থেকে মনে হয় কিছু খাস নাই। অনেক অনেক ধন্যবাদ তোরে। এখন বল তোর কি হয়েছে? আমি তো জানি কিছু তো একটা হয়েছে, নইলে তো তুই হঠাৎ করে এখানে আসতি না। আমি বললেও তোকে গ্রামের বাড়িতে আসতে পারিস না, আর আজকে হঠাৎ করে এখানে। ভাইয়া আমাকে বাসা থেকে বের করে দিয়েছে। আর মাথায় যে আঘাত দেখতে পাচ্ছিস, ওটাও ভাইয়া দিয়েছে। চেয়ার দিয়ে মাথায় আঘাত করার ফলে এমন হয়েছে। তোর ভাই তোকে মারলো কি বলিস? আমি নিজে দেখেছি তোর ভাই তোকে কতটা আদর করে। আগে আমার কথা শোন, আমি কি বলি। বল। আমি এক এক করে রাতুলকে সব বলে দিলাম। সব কিছু শুনে রাতুল বলল, বুঝলি বন্ধু, বিয়ের পর যদি কেউ পরিবর্তন হয়ে যায় তবে সেটা তার বউয়ের জন্য। এখানে তোর ভাইয়ের কোনো দোষ নেই। উদাহরণস্বরূপ আমার বউকে নিয়ে যদি কেউ কিছু বলে, আমি কি ছেড়ে দেব? থাক বাদ দে সব। ভাই মানে টাইটাই, আজকে আছে কালকে থাকবে না। সবাই নিজের স্বার্থ খোঁজে। তবে আপুর কাছ থেকে যদি টাকা না নিতাম তাহলে আসতেই পারতাম না।
তোকে এখন আমার মারতে ইচ্ছে করতেছে, তুই আমাকে কল দিবি না। বুঝলে বাবা, এই দুনিয়ায় সবাই সবার সংসার নিয়ে চিন্তিত। তোমাকে তোমার ভাবি আগেই বিদায় করে দিয়েছে, ভালো হয়েছে, নাহলে 2 দিন পর এমনি বিদায় হতে হতো। তবে আফসোস করো না তুমি, এখন তোমার নিজ পায়ে দাঁড়াও। সামনে তাকে দেখি আমাদের গ্রামের মজিদ চাচা এই কথাগুলো বলল। হয়তো তিনি এতক্ষণ এখানে দাঁড়িয়ে এসব কথাগুলো শুনেছে। আমি এবার হাসিতে বললাম, আরে তেমন কিছু না মজিদ কাকা, আমার চিন্তা তো আমাকেই করতে হবে। আমার ভাই তো আমাকে সারা জীবন বসিয়ে খাওয়াবে না। বাবা, এই কথাটাও ঠিক বললে। চাচা, আপনি হঠাৎ আজকে আমার এই গরিব মানুষের বাসায় কি মনে করে? আসছি একটা দরকারে, আর এসেও তোমাকে পেয়ে গেলাম। আমি কি এখন ভিতরে আসতে পারি? আমি দাঁড়িয়ে বললাম, আরে চাচা কি যে বলেন না আপনি, আসেন ভেতরে। চাচা ভেতরে এসে বলল, আরে রাতুল বাবা, কি খবর তোমার? রাতুল মুসকে হাসি দিয়ে বলল, এই তো অনেক ভালো চাচা। মজিদ চাচা আমাকে পাশে বসিয়ে বলল, বাবা, তোমাকে আমি এখন কিছু কথা বলবো। তোমার মা বাবা কেউ নেই, এখানে রাতুল আছে, তুমি আছো, 2জন মিলে পরামর্শ করে তুমি তোমার সিদ্ধান্ত জানাবে, ঠিক আছে? চাচা কি এমন কথা বলবেন যে আমাদের সিদ্ধান্ত করে আপনাকে জানাতে হবে? যদি জরুরি কোনো কথা হয়ে থাকে বলতে থাকেন, শুনে। দেখো বাবা, আমি সরাসরি কথা বলতে পছন্দ করি। তুমি তো জানো আমার একটা মেয়ে আছে। চাচা জানি, আপনার মেয়ে তো এইবার আমাদের গ্রামের সবচেয়ে ভালো রেজাল্ট করেছে। শুনেছি সবচেয়ে বেশি নাম্বার পেয়ে নাকি বোর্ড থেকে উপহার পেয়েছে। যেটা শুনছো সব সত্যি কথা, আর ও মেডিকেল চান্স পেয়েছে। এটা তো আনন্দের বিষয় চাচা, আমাদের মিষ্টি কই? বাবা শুনো, আগে আমি কি বলি। বলেন। আমি আমার মেয়ের পড়াশোনার খরচ চালাতে পারবো না, আর আমি এটাও জানি তোমার কোনো পরিবার নাই। তাই আমি তোমাকে বলছি, তুমি আমার মেয়েকে বিয়ে করে আমাদের সাথেই থাকো, একটা পরিবার পেয়ে যাবে। কি বলেন চাচা আপনি? মাথা খারাপ হয়ে গেছে আপনার? আপনার মেয়ের মেধা ভালো, ভালো করে পড়াশোনা করালে ভালো কোনো চাকরি পাবে, বিয়ে দিয়ে ওর জীবনটা ধ্বংস করতে চান, তাও আবার আমার কাছে? বাবা, আমার খুব ইচ্ছা ওকে প্রতিষ্ঠিত হতে দেখা। আমি একা পারবো না দেখে আমি আমার মেয়েকে তোমার কাছে বিয়ে দিতে চাই। আর বিয়ের পর তুমি তোমার বউয়ের খরচ পোষণ করবে, আমি যতটুকু সম্ভব তোমাকে সাহায্য করব। আমি কিছু বলার আগে রাতুল বলে দিল, আপনি আপনার স্বার্থের জন্য আমার বন্ধুকে ব্যবহার করতে চান। বাবা, এখানে ব্যবহার করার কি আছে? ও যদি আমার মেয়েকে বিয়ে করে, মনে করো পরে ও কোনো বড় ধরনের চাকরি পেল, ও কি পরে আমাকে কি সব কিছু দিয়ে দিবি? তোমার বউ তো তোমার কাছেই থাকবে, প্লিজ বাবা না করো না। তাছাড়া তোমার এখানে একা একা থাকলে ভালো লাগবে বুঝি? আমাদের সাথে চলো। আমার মেয়েকে বিয়ের পর যদি আমরা তোমার সাথে খারাপ ব্যবহার করি, তাহলে সাথে সাথে তুমি আমার মেয়েকে নিয়ে চলে আসবে। আর একটা কথা, এখন যদিও বিয়ে করবে, তবে আমার মেয়ে যতদিন পর্যন্ত প্রতিষ্ঠিত না হবে ততদিন পর্যন্ত তুমি ওর কাছে যেতে পারবে না। এভাবে কথা বলতে পারবে, ঠিক আছে, তবে ওর কাছে যেতে পারবে না। দেখো, আমি তোমার ভালোর জন্যই বলছি। এখন হয়তো ওকে কষ্ট করে এতদূর পর্যন্ত নিয়ে যাবে, তারপর ওর চাকরি হলে তোমার কষ্ট করতে হবে না। এখন মতামত তোমার, তবে আমাকে তুমি নিরাশ করবে না, এটা জানি। আমি এখন চলে যাচ্ছি, আমরা বিকালে কাজে নিয়ে অপেক্ষা করব তোমার জন্য। আশা করি সময় মতো চলে আসবে। এখন আমি উঠি কেমন? আর সব কিছু নিয়ে কিন্তু একেবারে চলে যাবে। এই কথা বলেই মজিদ চাচা চলে গেলেন। আমি রাতুলের দিকে তাকে বললাম, কি রে এসব কি বলে গেল মজিদ চাচা? চাচা যা বুঝল আচ্ছা চাচা যা বললো আমি যতটুকু বুঝলাম, একটা মেয়ের জন্য তার বাবা সব কিছু কোরবানি করে দিতে পারে। ওনার মেয়ে যদিও মেডিকেলে চান্স পেয়েছে, কিন্তু মেডিকেলে পড়াতে গেলে খরচ অনেক বেশি, জানিস তো। আর উনি এই জন্য তোর কাছে আসছেন। আমি মনে করি ভালোই হবে তুই বিয়ে করে তোর বউকে পড়াবি, পরে তোর সব কিছু তোরই থাকবি। তোর বউ যদি ডাক্তার হয়, সে সব কিছু তো তোরই হয়ে থাকবে। আর একা একা কতদিন চলবি বল? জীবনে চলতে গেলে কোনো একজন সঙ্গীর দরকার পড়ে, জানিস তো। তাই বলে ঘর জামাই হয়ে থাকবো? এখানে গজ্জামাইয়ের
কি হবে বল, মানুষ কি বলবে না বলবে এটা ওদের বিষয়। বড় কথা হলো তুই কিভাবে চলবি এটা তোর বিষয়। আমি মনে করি ভালোই হবে, মেয়েটা খুব ভদ্র। আমি ওকে যতদিন দেখেছি মেয়েটা পর্দা করে, বোরকা পরে। তোর জন্য ভালোই হবে, আগে কিছু কষ্ট কর, পরে ভালো কিছু পাবি। তাহলে কি বিয়ে করে নেব? হুম, আমিও তো এটাই বলছি। কিন্তু চাচা কি বললো কি শুনিস নাই? বিয়ে তো করতে পারবো ঠিকই, তবে আমি আমার বউয়ের কাছে যেতে পারবো না। এটা কি হতে পারে? আরে বেটা, এটা তো আরো বেশি ভালো। তুই বিয়ে করে তোর বউয়ের সাথে প্রেম করবি, মনে করবি তুই ওকে বিয়ে করিস নাই, ও তোর গার্লফ্রেন্ড। পরে সব ভালোবাসা একদিন দিয়ে দিবি। এই কথা বলে রাতুল হো হো করে হাসতে লাগলো। রাতুল, মজা বাদ দে, এখন বল কোনটা করলে আমার জন্য সবচেয়ে বেশি ভালো হবে? বিয়ে করে নে, পরে সব কিছু ধীরে ধীরে ঠিক করে নিবি। মানলাম বিয়ে করব, কিন্তু আমার একটা ভবিষ্যৎ আছে না? সব টাকা আমি ওর পিছনে খরচ করব, পরে যদি... তুই জানিস ওই মেয়েটা কতটা ভালো? আজ পর্যন্ত আমি ওকে কোনো ছেলের সাথে কথা বলতে দেখি নাই। তোর ভালোর জন্যই বলছি। আচ্ছা যা, বিয়ে করব, যা আছে কপালে। তাহলে আমি মজিব চাচাকে ফোন করে বলছি বিকালে আমরা যাব। আচ্ছা ঠিক আছে। তাহলে আমি গেলাম, এখন তুই ঘুমা, বিকালে আমি চলে আসবো। এই বলে রাতুল চলে গেল। রাতুল যাওয়ার পর আমি একটা গামছা নিয়ে পুকুর পাড়ে চলে গেলাম। গোসল করে একটু ঘুমাবো দেখি। পুকুরে নেমে একটা ডুব দিয়ে উপরে উঠতে দেখি একটা মেয়ে মাথায় ওড়না পেঁচিয়ে এদিকে আসছে। মেয়েটাকে দূর থেকে এতটাও চেনা যাচ্ছে না। আমি আমার মতো আবার পুকুরে নেমে গোসল করতে লাগলাম। মেয়েটা ধীরে ধীরে পুকুর পাড়ে চলে আসলো। মনে মনে বললাম হয়তো মেয়েটা এখানে গোসল করতে এসেছে। এজন্য আমি আমার মতো কাপড় চেঞ্জ করে চলে যেতে লাগলাম। হঠাৎ করে পেছন থেকে আওয়াজ আসলো, যদি কিছু মনে না করেন আমি কি আপনার সাথে 5 মিনিট কথা বলতে পারি? আমি পিছনে ফিরে মেয়েটার দিকে তাকালাম। মেয়েটা দেখতে একদম মারাত্মক সুন্দরী। মেয়েটার চেহারার প্রশংসা করতে হয়, তবে আমার ছোট থেকে একটা ইচ্ছে ছিল এরকম কোনো সুন্দরী মেয়েকে বিয়ে করা। তবে যার কোনো বাবা মা নাই তার কাছে আবার কে মেয়ে দিবে? আর বাকি রইল সুন্দর চেহারার হাসি পায়। মেয়েটা এবার বলল, আপনি লাদেন ভাইয়া না? আমি মেয়েটার কথা শুনে বোকা হয়ে গেলাম। এই মেয়ে আমাকে কিভাবে চেনে? কি হলো ভাইয়া, কি চিন্তা করেন? না কিছু না, কিন্তু তুমি আমাকে কিভাবে চেনো? জি, আমার বাবার নাম মজিদ মিয়া। এবার আমি বুঝলাম আমার বিয়ে এই মেয়ের সাথেই হবে। মনে মনে বললাম, তাহলে সত্যি আমি এতটা ভাগ্যবান আর আমার স্বপ্ন পূরণ হতে চলেছে। আমি ভাবতেও পারি না আমার কপালে এত সুন্দর মেয়ে থাকবে। আবার ও নাকি মেডিকেলে চান্স পেয়েছে। ওর জন্য তো যে কোনো ছেলেই যান বাজি ধরতেও মন বাধা দেবে না। যাক, এসব চিন্তা করে লাভ নেই। আমি এবার মেয়েটার দিকে তাকিয়ে বললাম, ও তুমি মজিদ চাচার মেয়ে? এখন চিনলাম। আজকে বিকালে কি আপনার সাথে আমার বিয়ে হবার কথা আছে? জি হয়তো। মজিদ চাচা এমন কিছুই বললো। তবে আমার বাবা মা নাই, আবার আপনাকে বিয়ে করছি। যদি আপনার কোনো মত থাকে বলতে পারেন, আমি মজিদ চাচাকে বলবো। তবে কাউকে পছন্দ থাকলে বলেন, আমি বিয়ে ভেঙে দেবো। না না, আমার কাউকে পছন্দ নাই। আমার বাবার একটাই ইচ্ছা আমাকে প্রতিষ্ঠিত করা। তবে আমার বাবা আপনাকে কি বলেছে জানি না। আপনি আমার জন্য কষ্ট করবেন কেন? বাবাকে বলবেন বিয়ের পর আমি আমার বউকে নিয়ে সংসার করব, পড়ালেখা করাতে পারবো না। আমি নিজেই চলতে পারি না, আবার আমার বউকে পড়ালেখা কেন করাবো? সত্যি রাতুল ঠিক কথাই বললো। মেয়েটা মারাত্মক লেভেলের ভালো। যদি এই মেয়েকে আমি বিয়ে করি আমার জীবন পরিবর্তন হয়ে যাবে। আর আমার কারণে যদি আমার বউ কিছু করতে পারে তাহলে আমি সেটাই করব। বউ তো আমার, যদি কিছু করে সেটাও তো আমারই থাকবে। আপনি কি কোনো কিছু চিন্তা করছেন? শোনো, আমার বাবা মা কেউ নেই, আমি একা। যার কাছে একটু মাথা গোজার মতো ঠাঁই ছিল সেও বিদায় করে দিয়েছে। যদি আমার কারণে আমার বউ কিছু করতে পারে আমি সেটাও করব। বউ তো আমার, যদি বড় কোনো চাকরি করে আমারই তো থাকবে, কেউ তো আর নিয়ে যাবে না। সত্যি আপনি খুব ভালো। এখন আমি সত্যি বাবাকে ধন্যবাদ দিই যে বাবা আমার জন্য ভালো একটা ছেলে পছন্দ করেছে। আপনার নামটাই তো জানা হলো না। জি, আমার নাম রিয়া আক্তার। নামটা খুব সুন্দর। এই নামটা আমার ফেভারিট জানেন। তবে এই নামের কেউ যে আমার বউ হবে আমি ভাবতেও পারি নাই। আমি এখানে পালিয়ে এসেছি আপনার সাথে কথা বলতে। দেরি হলে বাবা বকা দেবে। কিছু যদি মনে না করেন আমি কি যেতে পারি? আচ্ছা ঠিক আছে, যান, বিকেলে দেখা হবে। হুম। আর এভাবে খোলামেলা জায়গায় গোসল করবেন না, ঠিক আছে? কারণ নজর লেগে যাবে। এই কথা বলে রিয়া হাসি দিয়ে চলে গেল। ইস,
ও তো হাসি দিয়ে যায় নাই, আমার হৃদয় নিয়ে চলে গেছে। ওর হাসিটা খুব সুন্দর। ওর চেহারা দেখে যতটা না ভালো লাগছে, তার থেকে ওর মায়াবী হাসিটা আমার কাছে আরো বেশি ভালো লাগছে। আনমনে একটা মুচকি হাসি দিয়ে বললাম, সত্যি উপরওয়ালা আমার জন্য ভালো কিছুই রেখেছে, নইলে আমার কপালে এত সুন্দরী মেয়ে কোথা থেকে আসবে। বাসায় গিয়ে রেডি হয়ে গেলাম। আমার এখন আর ঘুম ধরছে না, কখন রিয়াদের বাড়িতে যাব তাই চিন্তা করছি। মনটা যেন ছটফট ছটফট করছে। কিছুক্ষণের মায়ায় মেয়েটা আমাকে এতটা প্রেমে ফেলে গেল। আহ, ওকে তো আমার বারবার দেখতে ইচ্ছে করছে। দেখতে দেখতে বিকেল হয়ে গেল। এই তো রাতুল চলে আসলো। রাতুল এসেই বলল, কি রে, তুই তো দেখি রেডি হয়ে বসে আছস। আমি ব্যাগটা কাঁধে নিয়ে বললাম, চল রাস্তায় যেতে যেতে কথা বলে। রাতুল আমার অবস্থা দেখে বলল, তোরে এত অস্থির অস্থির লাগছে কেন রে? রিয়ার সাথে দেখা হয়েছিল। এই রিয়াটা আবার কে? যার সাথে আমার বিয়ে হবে সে। ওরে পাটপার, এই জন্যই তো বলি ছেলে আমার রেডি হয়ে বসে আছে কেন। সত্যি করে বলতো মামা, তোর খুব পছন্দ হয়েছে তাই না? রে, সত্যি খুব পছন্দ হয়েছে। মেয়েটা মারাত্মক লেভেলের ভালো। শুধু কি পছন্দ হয়েছে নাকি অন্য কিছু? সামথিং সামথিং কিছু নাই? দিব একটা তোরে। হঠাৎ দেখে ফোনটা বাজতে লাগলো। ফোনটা হাতে নিয়ে রিসিভ করে বললাম, হ্যালো, কে? রাদেন, আমি তোমার ভাবি। এখন আপনার আবার আমার কাছে কি চাই? তোর কাছে কিছু চাইবো আবার। ভাবলাম রাস্তায় কেন পাশে পড়ে আসোস, তাই খবর নি। ছেলের পকেট তো টাকা পয়সা কিছুই নাই। রাতুল আমার হাত থেকে ফোনটা নিয়ে বলল, ভাবি, আপনাকে খুব ভালো মনে করতাম, কিন্তু আপনি আমার বন্ধুর সঙ্গে যা করলেন না, এর হিসাব একদিন পাবেন। আর মন চাইতেছে তোকে কি করতে, নিম্ন বাসার কিছু গালি আছে না, এগুলো তোকে দিতে। শুধু পরিবেশ নষ্ট হবে বলে কিছু বললাম না। আমি রাতুলের কাছ থেকে ফোনটা নিয়ে কেটে দিলাম। বললাম, বাদ দে না, কুকুরে যদি কামড় দিতে আসে তুইও কি তাকে কামড় দিবি? আচ্ছা বাদ দিলাম, এই বিষয় নিয়ে তুই আর মন খারাপ করিস না। আমি রাতুল যতদিন পর্যন্ত আছি ততদিন তোর কোনো কিছু হবে না। তুই আমার বেস্ট ফ্রেন্ড না? আমি একটা হাসি দিয়ে বললাম, এই জন্যই তো আমি তোর সব কিছু বলি। রিয়াদের বাড়ির সামনে গিয়ে দেখি মজিদ চাচা দরজার সামনে দাঁড়িয়ে আছে। আমাদের দেখে তিনি আমাদের দিকে এগিয়ে আসলেন। তিনি এসেই আমার কাঁধ থেকে ব্যাগ নিয়ে বলল, বাবা এটা দাও আমার কাছে। আরে না চাচা, সমস্যা নেই, আমি নিতে পারবো। মজিদ চাচা সহ আমরা বাড়ির ভেতরে ঢুকে গেলাম। হঠাৎ করে রাতুল আমাকে ইশারা দিয়ে দেখিয়ে বলল, পিছনে তাকিয়ে দেখতো লাদেম হেট্টু। রাতুলের কথা মতো পিছনে তাকিয়ে দেখি একটা মাইক্রো দাঁড় করানো আছে। চাচা বলছে বাসার ভেতরে বিয়ে হবে, আবার আমি তোমাদের বাসায় থাকার কথা বলছি। আবার এখানে মাইক্রো কি জন্য, কিছু তো বুঝতে পারছি না। ভিতরে গিয়ে দেখি ছোট্ট একটা সোফা হালকা করে সাজানো আছে। চাচা আমাকে ধরে ওখানে বসিয়ে দিল, আর রাতুল আমার পাশে একটা চেয়ারে বসলো। বসতে না বসতে কাজীও দেখি চলে আসলো। চাচা এবার আমার দিকে তাকিয়ে বললো, বাবা তুমি প্রস্তুত আছো তো? বিয়ের কাজ করবো, তাহলে শুরু করি। রাতুল তুমি কি বলো বাবা? রাতুল মজিদ চাচাকে বলল, শুরু করেন। আর আমার বন্ধু সব কিছু তৈরি করে এখানে আসছে। মজিদ চাচা চাচিকে বলল, রিয়ার আম্মু যাও, রিয়াকে ভিতর থেকে নিয়ে আসো। চাচার কথা মতো চাচি রিয়াকে আমাদের সামনে নিয়ে আসলো। রিয়াজকে লাল শাড়ি পরছে, তবে ওর মুখ দেখা যাচ্ছে না, শাড়ি দিয়ে মুখ ঢেকে রেখেছে। চাচা কাজীরকে ইশারা করতেই কাজী আমাদের বিয়ে পড়াতে লাগলো। কাজী যখন রিয়াকে কবুল বলতে বললো, তখন রিয়া নির্ভয়ে কবুল বলে দিল। আমি আর কি বলবো, যেখানে রিয়ার মতো একটা সুন্দরী মেয়ে কবুল বলে দিল, সেটা আমি কি আর না করব? আমিও কবুল বলে দিলাম। কিছুক্ষণের ভেতরে বিয়ের কাজকর্ম শেষ হয়ে গেল। কাজী চলে যেতেই চাচা রিয়াকে বলল, রিয়া মা এখন তৈরি হয়নি, তোর জন্য বাইরে গাড়ি দাঁড় করানো আছে। মজিদ চাচার কথা শুনে রাতুল বলল, রিয়া এখন আবার কোথায় যাবে? আমরা তো কোনো কিছু বুঝতেই পারছি না। মজিদ চাচা হাসি দিয়ে বলল, ওর বিয়ের জন্য এতদিন ওরে আটকে রাখা হয়েছিল, এখন ও যেখানে পড়াশোনা করবে সেখানেই চলে যাবে। মনে মনে বললাম, বিয়ে করেছে মাত্র আজকে, আর আজকেই কিনা রিয়া চলে যাবে। মনকে মানাতে পারছে না। এবার আমি বললাম, মজিদ চাচা আমি কি আপনাকে। মজিদ চাচা আমাকে থামিয়ে দিয়ে বলল, এখন তুমি আমার মেয়ের জামাই, আমাকে বাবা বলে ডাকবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে বাবা বলবো। বলেছিলাম কি কিছুক্ষণ পর কি রিয়া সত্যি চলে যাবে। শ্বশুরমশাই বলল, বাবা যেতে তো হবেই, মেডিকেল কলেজ থেকে কল আসছিল। বাবা কিছু যদি মনে না করেন, আমি কি রিয়ার সাথে আলাদা করে একটু কথা বলতে পারি? বাবা ও তোমার বউ, আমাদের কাছ থেকে কি এজন্য অনুমতি নিতে হবে। যাও কথা বলো, তবে বেশি দেরি করো না, ওর আবার যেতে হবে।
আমি রাতুলের দিকে তাকিয়ে বললাম, রাতুল তুই একটু বস, আমি রিয়ার সাথে একটু কথা বলি। রাতুল আচ্ছা বলে বলল। ঠিক আছে, যা। আমি এবার সোফার উপর থেকে উঠে রিয়ার হাত ধরে বললাম, চলো ভেতরে। রিয়া আমার কথা মতো উঠে গেল। আমি তো রিয়ার রুম চিনি না, রিয়া আমাকে ওর রুমের ভেতরে নিয়ে গেল। রিয়া ওর রুমের পর্দা টেনে দিয়ে বলল, আপনি বিছানায় বসুন, আমি আসছি। আমি গিয়ে রিয়ার বিছানায় বসলাম। রিয়ার রুমটা অনেক পরিপাটি, কোনো জায়গায় কোনো ময়লা নেই। বলতে হবে না বউটা কার। রিয়া আমাকে সামনে এসে বলল। কি দেখেন? আমি রিয়াকে আমার পাশে বসিয়ে ওর মুখ থেকে কাপড় সরিয়ে বললাম, সত্যি আমার বউ অনেক সুন্দরী, আমি কি আপনার কপালে একটা চুমু দিতে পারি? না, দেওয়া লাগবে না। আপনাকে চুমু দিতে কে বলেছে? এই, আপনি কি বোকা নাকি? নিজের বউকে কিস করবেন, এজন্য কি আবার অনুমতি নিতে হবে? রিয়া বলতে দেরি, আমি ওর কপালে চুমু দিতে দেরি হয় নাই। রিয়া তোমাকে কিছু বলার ছিল। বলেন। তুমি তো জানো আমার মা বাবা কেউ নেই। আমার বাবা মা আছে না, ওনাদের বাবা মা বলবেন। তুমি তো শ্বশুর শাশুড়ি পাবে না। আমি তো আপনাকে পাবো, আর আপনাকে পেলে বুঝি আমার আর কিছু লাগবে? বুঝলাম, তবে তাও তো। এখানে আবার তবে কি? আমি আপনাকে পেয়ে অনেক খুশি। আচ্ছা রিয়া, হঠাৎ করে কি ভালোবাসা তৈরি হয়ে যায়? হঠাৎ করে ভালোবাসা তৈরি হয়ে যায় কি না বলতে পারবো না, তবে আমি আমার স্বামীকে অনেক ভালোবাসতে চাই। আমার সবটা জুড়ে শুধু আপনি। তোমার মতো কোনো সুন্দরী মেয়ে বিয়ে করার ইচ্ছে ছিল আমার, কিন্তু দেখো আমাকে সেটাও আমার পূরণ হয়ে গেল। আপনি জানেন তো, আমি প্রতিষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত আপনি আমার সাথে কোনো প্রকার। আমি জানি তোমার বলতে হবে না, তবে তোমাকে আমার এতটা ভালো লেগেছে বলে বোঝাতে পারবো না। মানুষ বলে অপেক্ষা করলে নাকি এর ফল ভালো হয়। আমিও আপনার জন্য অপেক্ষা করব। যখন ফিরে আসবেন তখন তো আমাকে ভালোবাসা দিবেন। এভাবে বলে কি আমাকে কষ্ট দিতে চান? আপনি যদি বলেন আমি কোথাও যাব না, আপনার সাথেই থেকে যাব। আপনি এখন আমাকে যেভাবে চলতে বলবেন আমি সেভাবেই চলবো। আপনি ছাড়া আমার কে আছে? তোমার কি ডাক্তার হওয়ার ইচ্ছা আছে রিয়া? ছোট থাকতে একটু একটু ইচ্ছে ছিল, আর যখন মেডিকেলে চান্স পেয়েছি তখন ইচ্ছেটা আরও বেড়ে গেল। তবে মেডিকেলে পড়বো না ভেবেছিলাম। বাবার এত টাকাও নাই নিজের স্বপ্ন পূরণ করব। কিন্তু বাবা আপনাকে। থাক, আর কিছু তোমাকে বলতে হবে না। আমি আমার বউয়ের জন্য এটুকু করতে পারবো অবশ্যই। তো তুমি মনোযোগ দিয়ে পড়াশোনা করো, তোমার সমস্ত খরচ আমি পোষণ করব। তবে আমার একটাই কথা, তোমার এই স্বামীকে কখনো ভুলে যেও না। এভাবে বলে আমার মনে কষ্ট দিতে চান? পরে কিন্তু আমি আর যাব না বলে দিলাম। আচ্ছা বউ, সরি হয়েছে। আপনি আমার দিকে এভাবে তাকিয়ে দেখবেন না, আমি পরে নিজেকে কন্ট্রোল করতে পারবো না। আপনার মায়ায় এত তাড়াতাড়ি পড়লে পরে আপনাকে ছাড়া আমার ভালো লাগবে না। রিয়া হাতে একটা চুমু দিয়ে বললাম, সময় অনেক আছে, ধীরে ধীরে আমার মায়ায় তোমাকে ফেলে দেবো, চিন্তা করো না। আচ্ছা শুনুন, এই শাড়ি পরে আমি আর থাকতে পারছি না, খুব গরম লাগছে। আমি কি এটা চেঞ্জ করতে পারি? চেঞ্জ করে রেডি হয়ে যাও, বাইরে তো গাড়ি দাঁড়ানো আছে। রিয়া আচ্ছা বলে আমার সামনে কাপড় চেঞ্জ করতে শুরু করলো। আমি তাড়াতাড়ি দাঁড়িয়ে বললাম, এই কি করছো? আমার সামনে কেন শাড়ি চেঞ্জ করছো? কেন? আপনার সামনে শাড়ি চেঞ্জ করলে কি হবে? আপনি আমার হাজবেন্ড, আপনার উপর আমার পুরোপুরি অধিকার আছে। আর এখানে আপনার সামনে কাপড় চেঞ্জ করলে কি এমন হবে? অনেক কিছু হবে, তুমি বুঝবে না, পরে একটা দুর্ঘটনা হয়ে যাবে, বুঝলা? আমি ওয়াশরুমে আসি, মুখে একটু পানি দিয়ে আসি, তুমি তাড়াতাড়ি কাপড় চেঞ্জ করে নাও। এই কথা বলে আমি ওয়াশরুমে চলে গেলাম। গ্রামের বাড়ি তো, রিয়ার ওয়াশরুমটা মোটামুটি চলে বললেই হবে। তবে ওই আগেই বলেছিলাম না, ও সব কিছু পরিষ্কার করে রাখে। কিছুক্ষণ পরে আমি ওয়াশরুম থেকে বের হয়ে দেখি রিয়া বোরকা পরছে। আমাকে দেখে বলল, আপনাকে একটা কথা বলার ছিল। বলো। না মানে মেডিকেলে পড়তে গেলে একটা ফোনের দরকার পড়ে। আমি কি বাবাকে এই বিষয়ে বলবো? দিব মাথায় একটা, এসব কথা বাবাকে কেন বলবে? আমি তোমার স্বামী, সেই হিসেবে সব কিছু আমি দেবো, যা দরকার হয় আমাকে বলবে। আমি আমার হাতের ফোনটা রিয়ার হাতে দিয়ে বললাম, এটা তুমি রেখে দাও, আমি পরে একটা কিনে নেব। আরে না, এটা আপনি রাখেন, আমার একটা বাটন ফোন হলেই হবে। আরে রাখো তো, মেডিকেলে পড়তে গেলেই ফোনের দরকার আছে, অনেক সময় অনলাইন থেকে পড়তে হয়, বুঝলে? রিয়া আমার হাত থেকে ফোনটা নিয়ে বলল, কিন্তু আপনি। আমি আজকে একটা ফোন কিনে তোমাকে কল দেবো, ঠিক আছে? আমি কি আপনার উপর অনেক চাপ দিচ্ছি? রিয়ার গালে ছোট্ট করে একটা থাপ্পড় দিয়ে বললাম, আরেকবার যদি এই কথা বলো তাহলে মারবো কিন্তু। তুমি স্যার আমার এই পৃথিবীতে কে আছে বলো? তোমার জন্য আমি এটুকু করতে পারবো না কেন? রিয়া আমাকে জোরে ধরে কান্না করে বলল,
আমার ভাগ্য খুব ভালো আপনার মতো একজন স্বামী পেয়ে। আমি ভাবতেও পারি নাই আপনি আমার স্বপ্ন পূরণের জন্য এত কিছু করবেন। আমি যতদিন বেঁচে থাকবো শুধু আপনার হয়ে। দেখিয়েন আমি প্রতিষ্ঠিত হয়ে আপনার জন্য কি কি করি। আচ্ছা বাবা, দেখে যাবে, এখন চলো। রিয়া আমার দিকে তাকিয়ে বলল। আপনি বিছানার সামনে গিয়ে দাঁড়ান তো। রিয়ার কথা মতো আমি বিছানার সামনে দাঁড়ালাম। রিয়া বিছানার উপর দাঁড়িয়ে আমাকে লিপ কিস করে বলল। এখন হয়েছে, চলেন। আমি হাসি দিয়ে বললাম, পাগলি মেয়ে। একটু সামনে যেতেই রিয়া আবার আমার হাত ধরে বলল। আরেকটা কথা, বলো। আপনি আজকে থেকে আমার রুমে থাকবেন। আপনার জন্য বাবা পাশের রুমটা ঠিক করেছে, কিন্তু আপনি সেখানে যাবেন না, এখানেই থাকবেন। কিন্তু কোনো কিন্তু নেই, আপনাকে যেটা করতে বলেছি সেটা করেন। আচ্ছা বাবা, ঠিক আছে, এখন চলো। রিয়াকে নিয়ে ওর রুম থেকে বের হলাম। আমাদের দেখে বাবা বলল। সত্যি বাবা, আমার মেয়ের সাথে তোমাকে অনেক অনেক মানিয়েছে। দোয়া করি তোমরা অনেক সুখী হও। রিয়া আমার হাত ছেড়ে ওর বাবার হাত ধরে বলল। আমার সব কিছু আছে বাবা, আপনি আছেন, আম্মু আছে, সব আছে আমার। কিন্তু এই যে ছেলেটা দাঁড়িয়ে আছে, যার সাথে আমার কিছুক্ষণ আগে বিয়ে হয়েছে, ওর কেউ নেই বাবা। আমি ছাড়া ওর কেউ নেই। ওকে একটু দেখে রাখবেন, এই দায়িত্ব আমি আপনার উপর দিয়ে গেলাম। ওর কিছু হয়ে গেলে আমাকে পাবেন না, কিন্তু অল্প কিছু সময়ে আমি আমার স্বামীকে খুব ভালোবেসে ফেলেছি বাবা। প্লিজ ওকে একটু দেখে রাখবেন। এই কথাগুলো বলেই রিয়া কান্না করে দিল। রিয়ার কথা শুনে আমার চোখের কোণে জল চলে এলো। আমি আমার জীবনে সত্যি পারফেক্ট একটা বউ পেয়েছি। যদি কোনোদিন ওর জন্য আমার নিজের জীবন বিলিয়ে দিতে হয়, আমি সেটাও দিতে এক পা পিছুপা হব না। রিয়ার বাবা ওর চোখের পানি মুছে দিয়ে বলল। মারে, তোর এই নিয়ে কোনো রকম চিন্তা করতে হবে না। সব কিছু আমার উপর ছেড়ে। আর তুই মনোযোগ দিয়ে পড়াশোনা করবি, ঠিক আছে? মনে রাখিস, তুই পড়ালেখা করে শুধু একা প্রতিষ্ঠিত হবি না, তুই তোর স্বামীকে প্রতিষ্ঠিত করবি। নিজের উপর বিশ্বাস রেখে পড়ালেখা করবি। হয়ে যাবো বলে কোনো শব্দ নেই, জানিস তো মা। চেষ্টা করলেই সব কিছু সম্ভব। রিয়া আচ্ছা বলে বলল। চলেন বাবা, দেরি হয়ে যাচ্ছে। সবাই মিলে রিয়াকে নিয়ে বাইরে চলে গেলাম। রিয়া গাড়িতে ওঠার আগে আমার দিকে তাকিয়ে বলল। মন প্রাণ সব কিছু রেখে যাচ্ছি আপনার কাছে, শুধু দেহটা নিয়ে যাচ্ছি, সাবধানে থাকবেন। আপনি ছাড়া আমার কেউ নেই। আর সকালে একবার, বিকালে একবার, রাতে একবার, এই 3 বেলাই আমাকে কল দিবেন, ঠিক আছে? ঠিক আছে। রিয়া আমার কানের কাছে মুখ নিয়ে বলল। আপনাকে অনেক অনেক ভালোবাসি। খুব শীঘ্রই আপনার কাছে ফিরে আসব। অনেক অনেক লাভ ইউ। আমি পকেট থেকে রিয়ার হাতে কিছু টাকা গুঁজিয়ে দিয়ে বললাম, ঠিক আছে, এখন যাও, পরে দেখি দেরি হয়ে যাবে। নিজের খেয়াল রাখবে, ঠিক আছে? আর মন খারাপ হলে আমাকে মিস কল দেবে। রিয়া হাসি মুখে বলল। তাহলে গেলাম এখন আমি। দেখতে দেখতে রিয়া চলে গেল। রিয়া যেতেই আমার মনটা একটু খারাপ হয়ে গেল। কিছুক্ষণের মায়ায় কাউকে এতটা যে ভালোবাসা সম্ভব, আমি আজকে বুঝলাম। সত্যি রিয়া ছাড়া আমার জীবন অচল। রিয়ার বাবা আমার হাত ধরে বলল। তো বাবা, এখন ভিতরে চলো। সবাই মিলে ভেতরে যেতেই বাবা আমাকে বলল। আমার হয়তো তোমাকে আর কিছু বলতে হবে না, রিয়াই হয়তো তোমাকে সব কিছু বলে দিয়েছে। বাবা। আচ্ছা বাবা, আমি এখন একটু রুমে যাই। রাতুল চল। রাতুলকে সাথে করে নিয়ে রিয়ার রুমে চলে গেলাম। বিছানার উপর ব্যাগটা রেখে রাতুলকে বললাম, বুঝলি রাতুল, অল্পতে রিয়াকে আমার এতটা ভালো লেগে যাবে বুঝি নাই। রাতুল আমার দিকে তাকিয়ে বলল। তোকে একটা কথা বলবো লাদেন, কিছু মনে করিস না আবার। আচ্ছা বল, সমস্যা নেই। আমার মনে হচ্ছে আমরা কোনো এক জায়গায় ভুল করছি। কেন জানি আমার কেমন কেমন লাগছে। তুই যে কি বলিস, আমি রিয়াকে কাছ থেকে দেখছি। যদিও ওর বাবা ওকে আমার কাছে বিয়ে দিয়ে ভুল করেছে, কিন্তু আমি রিয়াকে বিয়ে করে ভুল করি নাই। রিয়া অনেক ভালো একটা মেয়ে। ভালো মন্দ তো আমিও বুঝি। একটা মানুষের সঙ্গে যদি তুই 1 বছর থাকিস, এ ভালো নাকি মন্দ এটা তুই বলতেও পারবি না। আমার কথা বিশ্বাস কর। আগে তুইও মত দিছিলি, আর এখন কি বলিস? তবে এখন ওর সাথে আমার বিয়ে হয়ে গেছে, ওর ভালো মন্দ দেখার দায়িত্ব আমার। বাদ দে এসব, এখন তুই যেটা ভালো বুঝিস সেটাই ভালো। তবে বুঝে শুনে চলবি। আর তোর হাতের ফোন কই? আমি মুচকে হাসি দিয়ে বললাম, ওটা রিয়াকে দিয়ে দিয়েছি, আমি স্যার ওর কি আছে। আর বিয়ের পর আজকে ও আমার কাছে কিছু চেয়েছে, আমি না করবো কিভাবে বল? আর ফোনটা আমার খুব শখের ছিল জানিস। ভাইয়া আমাকে আমার জন্মদিনে উপহার হিসেবে দিয়েছিল 50,000 এই ফোনের দাম, যা আমার 1 বছরের ইনকাম। রাতুল আমার দিকে তাকিয়ে বলল।
তোকে কিছু বলবো না আমি, বলার মতো ভাষা নেই। নে আমার বাটন ফোনটা রাখ। না, তার আর দরকার নেই। রাতুল জোর করে আমার হাতে ফোনটা দিয়ে বলল, আরে এটা রাখ তুই, পরের সময় হলে নিয়ে নিব। আর তোর একটা বুদ্ধি দেই, বল। এখন তুই কি করবি? কি আর করব, শ্বশুরের সাথে মাঠে কাজ করব, আর যদি পারি টুকটাক কাজ করব। এখন তুই তো জানিস আমার উপর কত খরচ পড়ছে। আমি তোকে কিছু টিউশনি মিলিয়ে দিবনি। আর তুই কোনো চাকরির সন্ধান নেই? আমার মতো ছেলেকে কে বা চাকরি দিবে? যা আছে কপালে তাই হবে। তুই সকালে তোর শ্বশুরের সাথে মাঠে কাজ করবি, বিকালে টিউশনি করাবি, আর রাত 11টার পর থেকে একটা বাসা পাহারা দিতে পারবি। মোটামুটি এই কাজে ভালো টাকা পাবে। বাসাটা কার? আমার এক চেনা জানা স্বজনের, ওরা সব বাইরের দেশে থাকে। বলে দিতে পারবো, আমার এখন শুধু টাকাই দরকার। দোয়া করে তুই যেন জীবনে ভালো কিছু করিস। তাহলে আজকে উঠি কেমন? এটা আমার নিজের বাসা না, যদি নিজের বাসা হতো তাহলে তোরে না খাইয়ে। আচ্ছা বেটা, তোকে আমি বলছি এসব কথা, তুই সুখে থাক, এটাই আমি চাই। এখন তাহলে আমি যাই কেমন? আচ্ছা, ভালো থাকিস। রাতুল আর কিছু না বলে চলে গেল। কালকে রাত থেকে ঘুমাতে পারে নাই, এজন্য বিছানায় শরীর লাগিয়ে ঘুমিয়ে গেলাম। ঘুম ভাঙলো শাশুড়ি আম্মুর ডাকে। আমি ঘুম ঘুম চোখে মায়ের দিকে তাই করলাম। আম্মা বলেন। বাবা, রাত তো অনেক হয়ে গেল, খেতে হবে না? তোমার শ্বশুর তোমার জন্য অপেক্ষা করছে। ফ্রেশ হয়ে রুম থেকে বের হও। আচ্ছা ঠিক আছে আম্মা, আপনিও জান, আমি আসছি। শাশুড়ি আম্মা চলে যাওয়ার পর আমি ওয়াশরুমে চলে গেলাম। মুখে হালকা একটু পানি দিয়ে রুম থেকে বের হলাম। টেবিলে গিয়ে বসতে বাবা প্রশ্ন করলো, কি ব্যাপার জামাই, এত ঘুমানো লাগে? আসলে বাবা হয়েছে কি, আগামীকাল তো ট্রেনে আসছি, সারা রাত ঘুমাতে পারে নাই, এই জন্য একটু বেশি ঘুম ধরছে। আচ্ছা বাবা, বুঝলাম। শাশুড়ি আম্মা খাবার বেড়ে দিতে লাগলো, আমি খেতে লাগলাম। আমি খেতে খেতে বাবাকে বললাম, বাবা একটা কথা বলবো? বল বাবা, কি বলবে? আমি চিন্তা করছি এখন থেকে আমি আপনার সাথে মাঠে কাজ করব, আর বিকালে কিছু টিউশনি করাবো, আবার রাতে একটা বাসা পাহারা দেবো। দেখ বাবা, আমি এমনিতেই তোমার উপর অনেক চাপ সৃষ্টি করছি, এত কাজ তোমাকে করতে হবে না। তুমি পারো, আমাকে সাহায্য করবে, এত পরিশ্রম করতে হবে না। আরে বাবা সমস্যা নেই, আপনাকে হালকা কিছু সাহায্য করলাম, আর এতে আমার আপনার কষ্টটা অনেকটাই কমে যাবে। তোমার যেমন ইচ্ছে হয় বাবা। রিয়ার সাথে কথা বলছিলে? না, এখনো ওকে কল দেয় নাই, দেখি খেয়ে টেয়ে দেবো। শ্বশুরের সাথে এভাবে কথা বলতে বলতে খাবার শেষ করলাম। খাবার শেষ করে আবার রুমে চলে গেলাম। রুমে গিয়ে বসতেই ফোনটা বাজতে লাগলো। মনে মনে বললাম, এটা তো রাতুলের সিম, হয়তো ওর কোনো আত্মীয় স্বজন কল দিয়েছে। না, কালকে আবার একটা সিম তুলতে হবে। একবার কলটা ধরি নাই, কেটে গেল। কিন্তু একবার কেটে যেতেই আবার দ্বিতীয়বার কল দিয়েছে। মনে মনে বললাম, কি যে এক যন্ত্রণায় পড়ছি। না, ফোনটা রিসিভ করে দেখি কে কল দিয়েছে। ফোনটা রিসিভ করে কানের কাছে নিতেই ও বাচ্চা মেয়েলি কণ্ঠে একটা মেয়ে প্রশ্ন করলো, কি ব্যাপার, একবার কল দিলাম কেটে দিলেন, ধরলেন না কেন? তবে ভাই আর কি বলবো, মেয়েটার কণ্ঠ শুনে আমি একদম মুগ্ধ হয়ে গেছি। একটা মেয়ের কণ্ঠ কি এতটা সুন্দর হতে পারে? কি মধুর সুরে কথা বলে। এই মেয়ের সাথে কিছুক্ষণ কথা বলে আমি কণ্ঠের মায়ায় পড়ে যাব। এই মেয়ের সাথে এত বেশি কথা বলাই যাবে না। আবার আবার বউ আছে। তবে এই মেয়েকে কোনোভাবে, ও তো আবার রাতুলের গার্লফ্রেন্ড না। মেয়েটা আমাকে আবার প্রশ্ন করলো, কি হলো, কথা বলেন না কেন? আসলে এটা তো রাতুলের নাম্বার, ওর ফোনটা আমার কাছে, আমি কি ওরে কল করে আপনার কথা বলবো? আমি বলছি আপনাকে, আপনি রাতুলকে আমার কথা বলেন, আমি তো আপনার কাছে কল দিয়েছি। দেখেন ম্যাডাম, আপনার হয়তো কোথাও কোনো ভুল হচ্ছে, আমি রাতুলের বন্ধু। আমি লাদেনের কাছে কল দিয়েছি, আর আপনাকে আমি পছন্দ করি জানেন না? আমাকে না জানিয়ে বিয়ে করতে পারলেন আপনি? দেখেন ম্যাডাম, আপনার কথা শোনার মতো আমার সময় নেই, ফোন রাখলাম, ভালো থাকবেন। আরে প্রিয় জামাই, শুনেন শুনেন, আমি জিয়া, আপনার বউ। রিয়া তুমি? আমাকে আগে বলবো না, আর তুমি আমাকে নিয়ে মজা করছো? মজা করলাম কোথায়, আমি তো আমার স্বামীকে পরীক্ষা করছিলাম যে সে কারোর সাথে প্রেম করে কিনা। তো তোমার কি মনে হলো? আমার এখন মনে হয়েছে যে আমি যদি আমার স্বামীর কাছে সারা জীবন নাও থাকি, তাহলে সে কারো প্রেমে পড়বে না। আমার লক্ষ্মী জামাই। হয়েছে, আর পাম দিতে হবে না। আমি তোমাকে পাম দিচ্ছি না, আমি কি আমার স্বামীকে ভালোবেসে এতটুকুও বলতে পারবো না? আচ্ছা বেবি, সরি, হয়েছে। এখন বলো, তুমি আমার নাম্বার কোথায় পেলে? পেয়েছি কোনো একভাবে, আপনি বলেন কিভাবে পেয়েছি।
এটা তো রাতুলের ফোন নাম্বার। আর তুমি কিভাবে জানো রাতুলের ফোন আমার কাছে? আরে রাতুল ভাইয়া আমাকে কল দিয়েছিল, আর ভাইয়া আমাকে আপনার ফোন নাম্বার দিয়েছে। ভাইয়া বলল আপনি নাকি এতক্ষণ ঘুমিয়েছিলেন, এজন্য কল দেয় নাই। আরে বলো না, রাতে জার্নি করে আসছি না, এই জন্য একটু ঘুম পেয়েছিল। বাদ দাও, খাবার খাইছো? না খাই নাই, এখন গিয়ে খাবো। আপনি খাইছেন? কিছুক্ষণ আগে খেলাম। রিয়া, একটা কথা বলবো? গো বলেন। আজকে আমাদের বাসর রাত, অথচ তুমি কাছে নেই। এর থেকে কি আর দুঃখ হতে পারে বলো? আপনি বললে আমি উড়ে উড়ে চলে আসবো। আসবো কি বলেন শুধু একবার। না না, থাক, আর আসতে হবে না। মনোযোগ দিয়ে পড়াশোনা করো, আমি এটাই চাই। দোয়া করবেন আমার জন্য, ঠিক আছে? তুমি আমার একমাত্র বউ, তোমার জন্য দোয়া করবো না তো কার জন্য করব? রিয়ার সাথে প্রায় 1 ঘন্টার মতোই কথা বললাম, ফোন রেখে আবার ঘুমিয়ে গেলাম। সকালে একটু আগেই উঠলাম, ফ্রেশ হয়ে বাসা থেকে বের হয়ে হাঁটতে বের হলাম। অনেকদিন হলো এলাকাটা দেখা হয় না, প্রায় অনেকটাই সময় বাইরে কাটিয়ে বাসায় ফিরে গেলাম। শাশুড়ি আম্মা আমাকে দেখেই প্রশ্ন করলো, কি ব্যাপার জামাই বাবা, কোথা থেকে আসলা? এই তো আম্মা, এলাকাটা একটু ঘুরে দেখে আসছি, আর একটু হেঁটেও আসলাম। ও আচ্ছা, ভালো হয়েছে। তুমি টেবিলে বসো, আমি নাস্তা দিচ্ছি। বাবার সাথে নাস্তা করে রুমে চলে গেলাম। শ্বশুর আব্বা বললো আজকে আর তার সাথে মাঠে গিয়ে কাজ করতে হবে না। ভালোই হয়েছে, দেখি কয়েকটা টিউশনে মিলাতে পারি কিনা। বেলা অনেকটাই হয়ে গেল। রাতুল হয়তো এখন ওর বাবার সাথে দোকানে আছে। দেখি তো একটা কল দিয়ে ও কোথায় আছে। রাতুলকে কল দেওয়ার পরে ও রিসিভ করে বলল, হ্যাঁ লাদেন, বল তোর কি খবর? খবর পড়ে নিস বেটা, তুই এখন কোথায়? এই কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলাম। নবাবের পোলানা তুই, স্কুলের মাঠে আয় তো। আচ্ছা তুই যা, আমি ফ্রেশ হয়ে আসছি। আমি রেডি হয়ে রুম থেকে বের হলাম। অনেকটা জায়গা যাওয়ার পর হঠাৎ করে কয়েকটা ছেলে ডাক দিল। এই ছেলে এদিকে আসতো। আমি হেঁটে হেঁটে ছেলেগুলোর কাছে গেলাম। ছেলেগুলোর কাছে যেতেই একটা মেয়ে কোথা থেকে এসে আমাকে বলল, এই ছেলে, তোমার নাম কি? মেয়েটাকে দেখে আমার বয়সই লাগছে, তবে বলতে পারছি না এই মেয়েকে। আর এই মেয়েটাকে ঘিরে সব ছেলেরাই দাঁড়িয়ে আছে। কেন জানি মনে হচ্ছে এই সবগুলোই ছেলে ওই মেয়ের বডিগার্ড। মেয়েটা এবার চোখ থেকে চশমা খুলে আমার দিকে তাকিয়ে ইশারা করে বলল, তোমার নাম বলতে বলছি। মনে মনে বললাম ইনি হয়তো বড় কেউ হবেন, এই জন্য আমি বললাম, জি ম্যাডাম, আমার নাম লাদেন ইসলাম। ম্যাডাম আমার দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে বলল, নাম তো ভালোই সুন্দর, আমাকে চিনিস তো? আমি মাথা থেকে বললাম, না চিনি না। এবার একটা ছেলে আমাকে বলল, ইনি হলেন মিতু ম্যাডাম, আমাদের এলাকার ভবিষ্যৎ এমপি। আর সামনে যে নির্বাচন হবে, ভোটটা কিন্তু কোথায় দিতে হবে জানিস তো? আমি আবার মাথা থেকে বললাম, জি জানি। মিতু ম্যাডাম ছেলেটাকে ধমক দিয়ে বলল, এভাবে ভয় দেখালে কেউ আমাদের পছন্দ করবে? এই এলাকায় তোদের মিতু ম্যাডামকে সবাই কত সম্মান করে জানিস না? তোরা কি চাস সেটাও? ছেলেটা বলল, সরি ম্যাডাম, আমার ভুল হয়ে গেছে। মিতু ম্যাডাম আমার দিকে তাকিয়ে বলল, আমি মেয়ে হিসেবে এতটাও খারাপ না। তুই হয়তো এই এলাকায় নতুন, এই জন্য আমাকে চিনিস না। আর আমি এই গ্রামের মেয়ে হয়ে কি তোদের পরিবারের ভোটগুলো পেতে পারি না? এবার আমি মিতু ম্যাডামের দিকে তাকিয়ে বললাম, আপনি কোনো চিন্তা করবেন না, আমার পরিবারের সব ভোট পাবেন। কিন্তু একটা জিনিস, হঠাৎ করে একটা ছেলে কোথা থেকে এসে বলল, ম্যাডাম, সামনের গ্রামে একটা মিটিং আছে, আপনার এখন যাওয়ার কথা ছিল, এখন কি যেতে পারবেন? মিতু ম্যাডাম বাইক থেকে উঠে সবাইকে বলল, এই সবাই চল। দেখতে দেখতে সবাই চলে গেল। আমিও হেঁটে হেঁটে স্কুলের মাঠে চলে গেলাম। মাঠে গিয়ে দেখি রাতুল বসে বসে মুড়ি খাচ্ছে। আমাকে দেখে বলল, কিরে, তোর এখানে আসতে এত দেরি হলো যে? এই মিতু নাকি, উনি পদ আটকিয়েছিলেন। ও মিতু আপু, তা কি বলছে তোরে? সামনে নির্বাচন নাকি, তাকে আমাদের ভোট দিতে হবে। কি বলে গেল কিছুই বুঝলাম না। এবারে এই মিতু আপু নাকি এমপি নির্বাচন করবে, তবে পাশ করতে পারবে না, এটা শিওর। তবে ওর বাবার টাকা আছে প্রচুর, জানিস তো, টাকা থাকলে সব কিছু সম্ভব। এত অল্প বয়সে এসব করতে পারবে? উনি আমাদের থেকে 1 বছরের সিনিয়র, জানিস তো। স্বামী নাই? আগে এমপি নির্বাচন করবে, পরে যদি বিয়ে করার ইচ্ছা জাগে তাহলে করবে। আচ্ছা তুই এত কিছু জেনে কি করবি বলতো? আমি আর জেনে কি করব, বাদ দে। এটাই ভালো। এটাই ভালো। তবে উনি খুব ভালো মানুষ, ওনাকে খুব সাহায্য করছে। আমার যদি সম্ভব হতো তাহলে আমিও সাহায্য করতাম।
এখন বল, রিয়ার কি খবর? ওই রাতে ওর সাথে কথা হয়েছিল, তুই নাকি ওকে আমার ফোন নাম্বার দিয়েছিলে। হুম। আর লাদেন, তোর সাথে কিছু কথা আছে। কথা পরে বলিস, এখন চল হাঁটি। কোনো বাসায় রাতে পাহারা দিতে হবে, চল দেখে আসি। আচ্ছা চল। যেতে যেতে রাতুল বলল, লাদেন, আমি কারো প্রেমে পড়ে গেছি। ও ভালো কথা তো, মেয়েটাকে প্রপোজ করলে কি? আরে আগে শুন তো কি বলি। বল। মেয়েটার স্বামী আছে, মানে ও বিবাহিত। সি সি, তোর নজর একটা বিবাহিতা মেয়ের উপর গেল। আবার ওর একটা বাচ্চাও আছে। আমি এবার দাঁড়িয়ে রাতুলের দিকে তাকে বললাম, মেয়েটা বিবাহিত মানা যায়, কিন্তু মেয়ের একটা বাচ্চা আছে, এটা কি বললে? বাচ্চা আছে তো কি হয়েছে, বাচ্চা ওর স্বামীর কাছে রেখে আসবে। বিশ্বাস কর বন্ধু, তাকে দেখে তখন আমার ভিতরে যে কি চলছিল বলতে পারবো না। খুব কষ্ট করে ওর ফোন নম্বর নিয়ে আসছি। একজনের সংসার ভাঙা কি ভালো কাজ রাতুল? ভালো না কি খারাপ তা আমি জানি না, আমার মেয়েকে পছন্দ হয়েছে, আর ওকে আমি পটিয়ে বিয়ে করব, এটা শিওর। তোর যা ইচ্ছে হয় তুই তাই কর, আমি কিছু বলবো না। তোকে বলছিলাম একটু বুদ্ধি দিতে, আর তুই বেটা উল্টো রেগে যাস। তো রেগে যাবো না, অন্যের সংসার ভেঙে তোর কি কোনো লাভ আছে বল? লাভ লস আমি বুঝি না, আমার তো এই মেয়েটাকে লাগবেই। দোয়া কর শুধু ওকে যেন পটাতে পারি। আজকে বিকেলে শুধু শহরে যাব ওর সঙ্গে কথা বলার জন্য। দেখি মেয়ের সামনে গিয়ে ও কি বলে। আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে যাব। আমি আর রাতুলকে কিছু বললাম না, মনে মনে শুধু বললাম, অন্যের সংসার ভেঙে কেউ নিজে সুখী হতে পারে না। যাক, সেসব কথা বাদ দেই। রাতুল আমাকে নিরিবিলি একটা বাসার সামনে নিয়ে গেল। বাসাটা বাইরে থেকে এতটাও সুন্দর লাগছে না। রাতুল বাসাটা দেখিয়ে বলল, আজকে রাত থেকে এসে এখানে থাকবি, আর তুই রাত্রে এখানে আসলেই সব বুঝতে পারবি। আমাকে কিছু বলতে হবে না, এখন চল সামনে যাই। রাতুলের সাথে আড্ডা দিতে দিতে বিকাল হয়ে গেল। বিকালে গোসল করে রুমে বসতেই কয়েকজন ছাত্রছাত্রী চলে আসলো। রাতুল এদেরকে বলেছে আমার কাছে আসার জন্য। বলছে না, বন্দিও আমার যেমন তেমন, ওর মনটাই কিন্তু খুব ভালো। ও আমার জন্য যা করে, আমি যদি ওরা টাকাও দেই তাহলেও তা কম হয়ে যাবে। টিউশনি শেষ করতে করতে প্রায় রাত হয়ে গেল। ফোনটা হাতে নিয়ে রিয়াকে কল দিতে লাগলাম, কিন্তু ওর ফোন ব্যস্ত বলছে। ফোনটা কেটে দিতেই রিয়ার সাথে সাথে আমাকে কল দিল। আমি ফোনটা রিসিভ করে বললাম, কি করো রিয়া? এই তো বাবু বসে আছি, তুমি কি করো? এইমাত্র টিউশনি শেষ করলাম। তোমাকে বলছি না এত কষ্ট করতে হবে না, আর তোমাকে কিছু কথা বলার আছে। বলো। আমি আমার ফোনের সিম খুলে রাখবো, তুমি তো জানো মেডিকেলের পড়াশোনা করতে গেলে কতটা চাপ লাগে। এজন্য সিম খুলে ফেলবো যাতে পড়াশোনায় মনোযোগ দিতে পারি, কিন্তু তোমার সাথে কথা না বললে তো থাকতে পারবো না। আরে সমস্যা কি? কোনো সমস্যা নেই। যখন আমার কথা তোমার বেশি বেশি মনে পড়বে তখন কল দেবে, আর আমি তো তোমার হয়েই আছি। মনোযোগ দিয়ে পড়ালেখা করো, আমি তো এটাই চাই, বুঝলে? ধন্যবাদ বেবি বুঝার জন্য, তুমি আমার বেস্ট জামাই। কোনো কিছু বলার আগেই বুঝে যাও। লাভ ইউ বেবি। লাভ ইউ টু বেবি। রিয়ার সাথে কথা শেষ করে খেতে চলে গেলাম। খাবার শেষ করে রেডি হয়ে গেলাম। আজকে রাত থেকে নাকি আমার ডিউটি শুরু। বাসা থেকে বের হওয়ার আগে শাশুড়ি আমাকে ডাক দিয়ে বললো, বাবা এখানে আসো। আমি শাশুড়ি আম্মার কাছে গিয়ে বললাম, জি আম্মা বলেন। শাশুড়ি আম্মা আমার মাথায় হাত দিয়ে বলল, একজন মা কখনো তার ছেলের সাথে বেইমানি করতে পারে না। আমি যদি কোনো অপরাধ করে থাকি মাফ করে দিও বাবা, আর ভবিষ্যতেও যদি কোনো অপরাধ করে ফেলি মাফ করে দিও বাবা। কি হয়েছে বলেন তো আম্মা আপনার? আপনি এমন করছেন কারো? আর সন্তানের কাছে কেউ কি কখনো মাপ চায় বলেন? তুমি সত্যি খুব ভালো ছেলে বাবা। এখন কোথায় যাবে তুমি? কোথায় আবার আম্মা? আমি আমার ডিউটি পালন করতে যাব। আচ্ছা আম্মা, দেরি হয়ে যাচ্ছে, চলে যাই। বাবা তুমি যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে পালিয়ে যাও। এই কথাটা বলতেই বাবা এসে বলল, কি ব্যাপার জামাই বাবা, তোমার মা কি বলে তোমাকে? আমি বাবাকে দেখে বললাম, কি আর বলবে বাবা, বলে এই বয়সও নাকি আপনি ইয়াং শাশুড়ি আম্মার কাছে। শ্বশুর আব্বা আমার কথা শুনে হাসি দিয়ে বলল, হয়েছে, তোমাদের আর আমাকে নিয়ে মজা করতে হবে না। তাই এখন আবার কোথায় যাবে জামাই? কোথায় আবার? ওই যে রাতে বলেছিলাম না একটা বাসায় পাহারা দিতে হবে, ওখানেই যাই। বাদ দাও বাবা, এত কষ্ট হবে না। আশা করি তুমি যেভাবে এগিয়ে যাচ্ছ এতেই রিয়ার হয়ে যাবে। না বাবা, তারপরেও আমার এই কাজ করতে হবে। আপনি তো জানেন মেডিকেলে পড়তে গেলে কতটা খরচ পড়ে। আচ্ছা ঠিক আছে, যাও বাবা।
আমি আর কিছু বললাম না, চুপচাপ বাসা থেকে বের হয়ে গেলাম। হাঁটতে হাঁটতে সেই বাসার কাছে চলে গেলাম। বাসার বাইরের গেট খোলাই আছে, আর এখানে একটা চেয়ার আছে। মনে মনে বললাম, এখন আবার এখানে আমি কার সাথে কথা বলবো? তার চেয়ে ভালো আমি আমার মতো এখানে বসে থাকি, যেই কাজে আসছি সেটাই করি। তাছাড়া রাতুল হয়তো সব কিছু বলেই দিয়েছে আমার বিষয়ে। গেটের কাছে চেয়ারে বসে আছি প্রায় অনেকক্ষণ হলো। হঠাৎ করে বাইরে থেকে গাড়ির হর্নের আওয়াজ শোনা গেল। আমি গাড়ির হর্নের আওয়াজ শুনে গেট খুলে দিলাম, আর বাইরে থেকে একটা মাইক্রো এসে ভেতরে ঢুকে গেল। হঠাৎ আমার রাতুলের কথা মনে পড়ে গেল। রাতুল বলেছিল এই বাসায় কেউ নাকি থাকে না, তাহলে এখানে গাড়ি কোথা থেকে এলো? তাড়াতাড়ি দৌড়ে গিয়ে দরজার সামনে গিয়ে দাঁড়ালাম, আর গাড়ি থেকে একটা মেয়ে নামলো। তো মেয়েটাকে চিনতে পারছি না। আমাকে দরজার সামনে দাঁড়াতে দেখে মেয়েটা প্রশ্ন করলো, কি ব্যাপার, আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন? আমি এবার একটু রাগে সুরে বললাম, আমি এখানে দাঁড়িয়ে আছি মানে এই বাসার দেখাশোনা আজ থেকে আমি করব, আর আমি জানি এই বাসার কেউ থাকে না, আপনি বরং এখান থেকে যেতে পারেন। আমার কথা শুনে গাড়ি থেকে গাড়ির ড্রাইভার নেমে বলল, ম্যাডাম, এখানে কি কোনো সমস্যা হয়েছে? আমি কি আসবো? মেয়েটা পিছন ফিরে ড্রাইভারকে বলল, না, তোমার এখানে আসতে হবে না, তুমি বরং গাড়ি সাইড করে রেখে আসো। এই কথা শুনে গাড়ির ড্রাইভার চলে গেল। এবার আমি মেয়েটার দিকে তাই করলাম, আপনি কি? আমি আপনাকে চিনো না, আর আমার তথ্য মতে এখানে কেউ থাকে না, এই জন্য আপনাকে আমি বাসার ভিতরে যেতে দেবো না। মেয়েটা আবার মুখ থেকে মাস্ক খুলে বলল, এখন তো ভিতরে যেতে দেবে, আর এটা আমাদের বাসায়। তোমাকে রাতুল আমার বিষয়ে কিছু বলে নাই, কারণ আমি ওকে বারণ করেছি। এখন তো ভিতরে যেতে দিবে নাকি? আমি দরজার সামনে দিকে সরে গিয়ে বললাম, সরি মিতু ম্যাডাম, আমি আপনাকে চিনতে পারি নাই। মিতু ম্যাডাম দরজা দিয়ে ভেতরে ঢুকে বলল, ভিতরে আসো, আমি তোমাকে সবার সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। মিতু ম্যাডামের পিছনে পিছনে আমিও ভিতরে চলে গেলাম। ভিতরে গিয়ে দেখি একজন মধ্যবয়স্ক পুরুষ আর তো ওনার স্ত্রী বসে আছেন। মিতু ম্যাডাম আমাকে দেখে বলল, মামা, এটাই সেই ছেলে। রাতুলকে মিথ্যে কথা বলে আমি ওকে পরীক্ষা করেছিলাম, আর ও দেখেও ওর দায়িত্ব পালন করেছে। মধ্যবয়স্ক লোকটা একটা হাসি দিয়ে বলল, দেখে তো ছেলেটাকে ভালোই মনে হচ্ছে। ঠিক আছে, থাকুক এখানে। আমি মাথা নিচু করে বললাম, ম্যাডাম আমি তো কিছুই বুঝতে পারছি না। মিতু ম্যাডাম আমার দিকে তাকিয়ে বলল, আমি রাতুলকে বলেছি আমার বিষয়ে যেন তোমাকে কিছু না বলে। আমার বাবা মা বাইরে থাকে, এটা ঠিক, তবে আমি আমার মামা মামির সাথে এখানেই থাকি। ম্যাডাম একটা কথা বলি, আমি এখানে 1 মাস থাকি, পরে দেখেন যদি আমার চরিত্র খারাপ হয় তাহলে বলবেন, আমি নিজেই চলে যাব। আরে তেমন কিছু না, তুমি যাও, তোমার কাজ করো। ঠিক আছে ম্যাডাম, আমি গেলাম। আমি এসে আবার আমার জায়গায় বসে গেলাম। বড়লোকদের এই একটা সমস্যা, তা শুধু পরীক্ষা নিতেই পছন্দ করে। তোমরা এটা করবে না, ওটা করবে না, টাকা থাকলেই মনে হয় ওরা মানুষ কিনে নিতে চায়। আর এটা যে নিতু ম্যাডামের বাসা হবে আগে জানা ছিল না। তোর রাতুল আমাকে কি মিথ্যে কথাই না বললো? আরে যা, আমি একা একাই বক বক করছি কেন? চুপচাপ চেয়ারে বসে আনমনে ফোনে গান শুনছি। আমি আবার হিন্দি গানগুলো একটু বেশি শুনি। অনেকক্ষণ হলো বসে আছি। প্রথম প্রথম তো তেমন একটা ভালো লাগছে না। হঠাৎ দেখি বাসার সামনে সুইমিং পুলের কাছে আলো জ্বলে উঠলো, আর মিতু ম্যাডামকে সেখানে একটা টেবিলে বসতে দেখে একটু বোকাই হয়ে গেলাম। এখন বাজে রাত 12টার মতো, এখন উনি ঘুমান নাই। দূর থেকে দেখা যাচ্ছে নিতু ম্যাডাম বোতল থেকে কি যেন খাচ্ছে, তবে যতটুকু অনুমান করলাম উনি হয়তো নেশা জাতীয় কিছু খাচ্ছে। হঠাৎ করেই মিতু ম্যাডাম আমার দিকে তাকিয়ে আমাকে হাত দিয়ে সেটা করে বলল, এই ছেলে, এদিকে আসো তো। মনে মনে বললাম, এই যাস চালা, আজকে আমি শেষ। যদি উল্টাপাল্টা কিছু করে ফেলে, আমার আবার বউ আছে, এখনো বাসর রাতটাও করতে পারে নাই। তোর কি উল্টাপাল্টা চিন্তা করছি আমি? মিতু ম্যাডাম আমাকে আবার ডাক দিয়ে বলল, এই ছেলে, তোরা এখানে আসতে বলছি না? আমি আর কিছু চিন্তা না করে চেয়ার থেকে উঠে মিতু ম্যাডামের কাছে চলে গেলাম। মিতু ম্যাডাম আমার দিকে তাকিয়ে বলল, আমার সামনে বস, আর আমাকে ভয় পাওয়ার কিছু নেই। এটা তেমন নেশা জাতীয় কিছু না, তবে হালকা একটু আছে, ওইটা কিছু হবে না। ম্যাডাম আমি এই বাড়ির দারোয়ান, আপনার সামনে বসার মতো যোগ্যতা আমার নেই। এত কথা বলিস কেন বলতো? আমি তোর এখানে বসতে বলছি, বসে থাক। জি ম্যাডাম। হঠাৎ করে মিতু ম্যাডাম বলল, তোর নামটা কি যেন বলেছিলি? জি ম্যাডাম, লাদেন। লাদেন, তোরে কিছু বলি শোন, আবার তোর তো কোনো কাজ নেই এখানে। আপনাদের বাসা পাহারা দেওয়া ছাড়াই বা আমার কি কাজ আছে আপনি বলেন শুনি। আমার এখানে একা একা ভালো লাগছিল না, বলেই তোরে ডাক দিলাম। ম্যাডাম আপনার জন্য ভেতর থেকে কিছু বানিয়ে আনবো? আনতে হবে না, বসে থাক এখানে। জানিস লাদেন, আমি কতটা কষ্ট নিয়ে এত দূর পর্যন্ত আসছি, আর আজকে আমার গ্রামের লোকেরা আমাকে নিয়ে মজা করে। এই কথাগুলো বলেই মিতু ম্যাডাম কান্না করতে শুরু করলেন। আমি তেমন কিছুই বুঝতে না পেরে শুধু বললাম, ম্যাডাম কান্না করবেন না প্লিজ, আপনি বলেন আপনার কি হয়েছে। মিতু ম্যাডাম চোখের পানি মুছে বলল,
আমি সাধারণত এসব খাই না, তবে যখন একটু খারাপ লাগে তখন এসব খাই। তুই এটা জানিস আমার সব বান্ধবী আমাকে ছেড়ে দিয়েছে, কি বলেন? কেন ম্যাডাম? কারণ আমি নির্বাচন করব বলে। অনেকেই অনেক কথা বলে, তবে আজকে আমার গ্রামের কিছু মানুষকে বলতে শুনেছি আমার কাছ থেকে টাকা নিয়ে অন্য কাউকে ভোট দেবে, আর আমি নাকি এখানকার এমপি হতে পারবো না। এগুলো শুনলে ভালো লাগে বল? আমার জীবনে একটাই ইচ্ছে এমপি হওয়া, তবে সত্যি কথা বলতে আমি জয়ী হতে পারবো না। ম্যাডাম, আমি কিছু বলবো কি এই বিষয়ে? বল। ম্যাডাম, আপনাকে যদিও অনেকেই সম্মান করে, কিন্তু যখন আপনি না থাকেন তখন আপনাকে নিয়ে অনেকেই মন্তব্য করে। তাই আমি বলি কি, বল। বাইরে থেকে আঙ্কেলকে নিয়ে আসলেন, আপনার যখন এত ইচ্ছে তাহলে সবাইকে দেখিয়ে দেন। আপনাকে যদিও কম লোক চেনে, কিন্তু আপনার বাবাকে সবাই হয়তো চেনে। আপনার জায়গায় যদি আঙ্কেল গিয়ে আপনার কথাগুলো বলে তাহলে সবাই একটু হলেও মানবে। আপনি একজন মেয়ে মানুষ, আপনার পক্ষে এত কিছু করা কি সম্ভব? আর যদি আপনার বাবা এই বিষয়ে আপনাকে সাহায্য করে তাহলে কেমন হবে? মিতু ম্যাডাম আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে বলল, তোর মাথায় বুদ্ধি আছে তো? আমি তো এসব কথা আগে চিন্তা করে দেখি নাই। বাবাকে যদি বলি তিনি চলে আসবেন, আর আমার জন্য বাবা সব কিছুই করতে পারে। তোর কথাগুলোই ঠিক রে। আমি তোরে তুই বলছি অনেকক্ষণ থেকে, এই জন্য আবার। ম্যাডাম, আমরা গরিব মানুষ, তুই বললেই কি আর আপনি বললেই কি? বোতলটা হাতে নিয়ে খুলে টেবিলে রাখতো, তরে তোর বুদ্ধি আছে বলতে হবে। আমি টেবিলের উপর থেকে বোতলটা হাতে নিয়ে বোতলের মুখটা খুলে যে টেবিলে রাখবো, তখন বোতলটা আমার হাত থেকে নিচে পড়ে গেল। আর বোতলটা নিচে পড়ে যাওয়াতে ওটা ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। আমি এবার দাঁড়িয়ে মাথা নিচু করে বললাম, সরি ম্যাডাম, আমার হাত থেকে পড়ে। আমাকে আর কিছু বলতে না দিয়ে মিতু ম্যাডাম আমার সামনে এসে চোখ লাল করে ঠাস ঠাস করে দুটো চড় দিয়ে বলল, এই ফকির বাচ্চা, তুই জানিস এটার দাম কত? তোর 1000 বার বিক্রি করলেও এটার দাম হবে না। তোর সাহস কীভাবে হয় যে? ম্যাডাম, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দেন। তুই এখানেই আমার চোখের সামনে থেকে দূর হ বলছি। আমি এবার হেঁটে হেঁটে গেছে সামনে চলে গেলাম। মিতু ম্যাডামকে আমি কতটা ভালো মনে করতাম, আর একটা বোতল ভেঙে যাওয়াতে তিনি যে আমাকে থাপ্পড় দেবেন এটা আমার অনুমানের বাইরে। যাক, এসব চিন্তা করে আমার কি লাভ? ওনারা বড়লোক মানুষ, স্বাভাবিক বলতেই পারে। গেটের সামনে বসে থাকতে থাকতে কখন যে চোখ লেগে গেল বলতেও পারে না। হঠাৎ করে মনে হলো যেন কেউ আমার চুলের মুঠি ধরে টানছে। আমি চোখ খুলে দেখি মিতু ম্যাডাম আমার সামনে। মিতু ম্যাডামকে দেখে আমি দাঁড়িয়ে বললাম, ম্যাডাম আমি আসলে সরি। মিতু ম্যাডাম আমার দিকে তাকিয়ে বলল, এখন তোর ডিউটি শেষ, তুই তোর বাসায় যেতে পারিস। আর রাতে যে। ম্যাডাম, আমি তো রাতের ঘটনার জন্য আপনার কাছে মাপ চেয়েছি। এরপর যদি মাপ না করেন ওই বোতলের যত দাম পড়ে আমি ওটা আপনাকে কিনে দেবো। এই কথা বলে আমি বাসা থেকে বের হয়ে গেলাম। বাসায় গিয়ে ফ্রেশ হয়ে নাস্তা করলাম। সকাল সকাল শ্বশুরের সাথে মাঠে কাজ করতে চলে গেলাম। কিছুক্ষণ কাজ করার পর দেখি ফোনটা বাজতে লাগলো। ফোনটা হাতে নিয়ে দেখি রিয়া কল দিয়েছে। বাবার থেকে একটু আড়ালে গিয়ে ফোন রিসিভ করে বললাম, রিয়া বলো, তুমি কেমন আছো? ও বাস থেকে রিয়া কান্না মিশ্রিত কণ্ঠে বললো, আমি ভালো নেই, তোমাকে দেখতে আমার খুব মন চাচ্ছে, প্লিজ আমার সাথে দেখা করো না তুমি। কি হয়েছে রিয়া তোমার? আর আমি তোমার স্বামী, আমি তো সবসময় তোমার হয়ে আছি। না, আমি এত কিছু জানি না, তুমি আজকেই আমার সাথে দেখা করবে এটাই জানি। আচ্ছা বাবা, ঠিক আছে, কোথায় আসতে হবে বলো। রিয়া আমাকে একটা ঠিকানা দিয়ে বললো, এখানে চলে আসো, পরে আমাকে কল দিয়ে, ঠিক আছে? আমি আচ্ছা বলে কল কেটে দিলাম। বাবাকে 2 পাঁচ বুঝিয়ে বাসে চলে গেলাম। বাসে গিয়ে রেডি হয়ে রিয়ার বলার ঠিকানা যেতে লাগলাম। আর 1 ঘন্টার মতো জার্নি করার পর সেই জায়গায় চলে গেলাম। ওই তো রিয়া বসে আসছে মনে হচ্ছে। রিয়া দৌড় থেকে আমাকে দেখে একটা হাসি দিল। মনে মনে বললাম, রিয়া তো দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরবে, কিন্তু না, রিয়া চুপচাপ এক জায়গায় বসে আসছে। আমি গিয়ে রিয়ার পাশে বসতেই রিয়া আমার হাত জড়িয়ে ধরে বলল, আপনি কেমন আছেন? আমি একটু মুচকে হাসি দিয়ে বললাম, আগে কেমন ছিলাম এটা জানি না, তবে তোমাকে দেখার পর আমার কতটা ভালো লাগছে এটা বলে বোঝাতে পারবো না। রিয়া আমার হাত ছেড়ে দাঁড়িয়ে বলল, চলেন সামনে যাই। আগে বলো তোমার কি হয়েছে আর কি জন্য আমাকে এখানে ডেকেছো? আরে এত অস্থির হতে হবে না তো, আপনাকে দেখার জন্য আমি এখানে ডেকেছি। আচ্ছা, আমি যদি আপনাকে কিছু করতে বলি আপনি কি আমার জন্য তাই করতে পারবেন? তোমার জন্য তো আমি সবকিছু করতে পারবো মিস রিয়া চৌধুরী। আমার কথা শুনে রিয়া একটা হাসি দিয়ে বলল, এজন্য তো আপনাকে আমি অনেক অনেক ভালোবাসি। রিয়া, এটা কিসের কাগজ বের করতে বললো? এখানে একটা সাইন লাগবে আমার, আপনি যে আমার স্বামী এখানে একটা সাইন করলে তা প্রমাণ হবে। আর আমি এই কাগজ দেখিয়ে সবাইকে বলতে পারবো আমি একজন বিবাহিত মেয়ে। রিয়ার কথা শুনে আমি হাসি দিয়ে কলমটা নিয়ে সাইন করে বললাম, পাগলি। আচ্ছা আমি একটু এটা পড়বো। রিয়া কাগজটা হাতে নিয়ে বলল,
জি না বেবি, এটা আমার একান্ত বিষয়, আপনি বুঝবেন না। মাঝে মাঝে যে তুমি কি করো আমি এটাই বুঝি না, তবে আর কিছু জানি না আর না জানি তুমি তো আমাকে ছেড়ে যাবে না বলো। বেবি, এসব কথা বলতে নেই, আমি তো তোমারই আছি আর সারা জীবন তোমার হয়েই থাকবো। লাভ ইউ জামাই। অনেক অনেক লাভ ইউ টু। আচ্ছা, আপনি এখন চলে যান, পরে কিন্তু অনেক রাত হয়ে যাবে। মাত্র আসলাম আর এখনই চলে যাব? আমি কি আমার বউয়ের সাথে একটু প্রেমও করতে পারবো না? এত প্রেম করলে অসুখ হবে, বুঝলেন? এখন বাসায় যান, আর আমার জন্য কিন্তু একদম চিন্তা করতে হবে না। তোমার পড়াশোনা কেমন চলছে রিয়া? অনেক অনেক ভালো। এটা কি আবার বলতে হয়? মনোযোগ দিয়ে পড়াশোনা করো, ঠিক আছে? হঠাৎ দেখে রিয়ার ফোনটা বাজতে লাগলো, কিন্তু রিয়া কল না ধরে ফোনটা কেটে দিল। এটা দেখে আমি বললাম, কি ব্যাপার রিয়া, কল কেটে দিলে যে? আরে আম্মু কল দিয়েছিল, কিন্তু এখন তো আমি আপনার সাথে, আর এর জন্য কল কেটে দিয়েছি। কেন, কথা বলতা? আরে পরে বলবো না, এখন তো আমি আপনাকে সময় দিব। দেখছি তো কেমন সময় দাও, তোমার পাশে একটু বসতেও পারলাম না, আর বলো চলে যেতে। রিয়া আমার চোখের দিকে তাকিয়ে বললো, রাগ করেছেন বুঝি আপনি অনেক? আমি অনেক রাগ করেছি, তুমি আমাকে একটুও ভালোবাসো না। হঠাৎ করে রিয়া দাঁড়িয়ে বললো, আপনি একটু বসেন এইখানে, আপনার জন্য একটা সারপ্রাইজ আছে। এই কথা বলে রিয়া কোথায় জানি চলে গেল। কিছুক্ষণ পর একটা মেসেজ আসলো, আরে পাগল জামাই, আপনি এখন বাসায় চলে যান। আমি জানি আমি যদি এখানে থাকি তাহলে আপনি পাগলামো শুরু করবেন, এর জন্য আপনাকে রেখে একাই চলে গেলাম। তবে আপনাকে এভাবে একা রেখে যেতে মন চাচ্ছিল না, কিন্তু কি করব বলেন? আমি এখানে থাকলে আপনি পাগলামো শুরু করবেন, এর জন্য আপনাকে রেখে চলে যেতে হলো। তবে অনেক অনেক ভালোবাসি আপনাকে, আপনাকে শুধু একবার দেখার জন্য এখানে আসছিলাম। লাভ ইউ আমার প্রিয় জামাই। আমার উপর কিন্তু আবার রাগ করবেন না, ঠিক আছে? এখন বাসায় যান। রিয়া মেসেজটা দেখে আমার মনটা খারাপ হয়ে গেল। রিয়া আমাকে এভাবে একা রেখে চলে যেতে পারলো? ওর কথা শুনে আমি এই পর্যন্ত আসছি, আর ও এভাবে আমাকে একা রেখে চলে গেল, এটা মানতে পারে নাই। যাক, মনের দুঃখ মনের ভেতরে চেপে রেখে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। তবে আমি এখানে রিয়ার সাথে দেখা করতে এসে যতটা না খুশি হয়েছিলাম, তার চেয়ে আরও বেশি খারাপ লাগছে। ও আমাকে একা রেখে চলে গেছে, এই জন্য এটা মানতে পারছি না। বাসা থেকে কিছু দূরে এসে নামতেই হেঁটে যেতে লাগলাম। হঠাৎ করে রাস্তার একপাশে একটা মেয়ে আর একটা ছেলেকে দাঁড়িয়ে কোনো বিষয়ে কথা বলতে দেখলাম। আমি রাস্তা পার হতে গিয়ে হালকা করে একটু মেয়েটার শরীরে আমার শরীরে একটু লেগে গেল। অমনি মেয়েটা আমার দিকে ফিরে ঠাস ঠাস করে আমার গালে ধরে চর বসিয়ে দিল। মেয়েটা চিৎকার দিয়ে বলল, তোর সাহস কিভাবে হলো আমার শরীরে হাত দেওয়ার? আজকে তোকে তো আমি। ছেলেটা মেয়েটাকে থামিয়ে বলল, আরে আপু, রাখো তো, এত রেগে যাস কেন? আর আমি দেখেছি ছেলেটা ইচ্ছে করে তোর শরীর উপরে পড়ে নাই, বাদ দে না প্লিজ। হঠাৎ করে কোথা থেকে মিতুর সাথে থাকা ছেলেগুলো এসে বলল, এখানে কি চলছে আমরা জানতে পারি? মেয়েটা রেগেই বলল, এই ছেলেটা আমার গায়ে হাত দিতে চেয়েছে। ওর কত বড় সাহস! ও জানে না আমার বাবা এই থানার ওসি। ওকে যদি আমি আজকে জেলে নিতে না পারি তাহলে আমি এখান থেকে কোথাও যাব না। ছেলেটা এবার আমার দিকে তাকিয়ে বলল, ভাইয়া আপনি এখান থেকে যান প্লিজ, ওর কথায় কিছু মনে করবেন না, আর এখানে আপনার কোনো দোষ নেই আমি জানি। ছেলেটার কথা শুনে আমি চলেই যেতে চেয়েছিলাম, কিন্তু পিছন থেকে মিতু ম্যাডাম এসে বলল, এই ছেলে, তুই এই মেয়ের কাছে মাফ চা। মেয়েটার ভাই মিতু ম্যাডামকে বলল, আপু আমি ওর ভাই হই, আর এখানে ওনার কোনো দোষ নেই। মেয়েটা চোখ লাল করে ওর ভাইকে ঠাস ঠাস করে ধরে চড় দিয়ে বলল, তোরে এত কিছু বলতে বলছি? পরিস্থিতি খারাপের দিকে চলে যাবে বলে আমি মেয়েটার কাছে মাপ চেয়ে বললাম, আপু আমাকে প্লিজ মাফ করে দেবেন, আমি ইচ্ছে করে আপনার শরীরের উপর। মেয়েটা আমাকে রাগ দেখিয়ে বলল, তুই এখান থেকে যা বলছি, নইলে আমি এখন বাবাকে কল করে বলবো তোরে যেন থানায় নিয়ে যায়। আমি মিতু ম্যাডামের দিকে একবার তাকিয়ে মনে মনে বললাম, হায় রে মানুষ, উপর থেকে কত ভালো আর ভেতরে। পিছন থেকে মিতু ম্যাডামকে বলতে শুনেছি, আমি তোমার বিপদ দেখে বাইক থেকে নেমেই তোমাকে সাহায্য করতে এলাম। আঙ্কেলকে আমার কথা বলবে, ঠিক আছে? আর আমি এমপি নির্বাচন করব, ভোটগুলো কিন্তু আমার চাই। আমি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতে লাগলাম। বললাম, সবাই স্বার্থপর, নিজের প্রয়োজন মেটাতে তারা মানুষের সাথে যা ইচ্ছে তাই করতে পারে। আমরা গরিব মানুষ, আমাদের বা আর কে দাম দেবে? যাক, এসব চিন্তা করে লাভ নেই।